হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। সিজন 1-এ আপনারা জেনেছেন আকাশ গুলি করে, কিন্তু গুলি কোন দিকে করে তা আপনারা এখন এই সিজনের মাধ্যমে জানতে পারবেন। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। এদিকে গুলি এসে রিয়াজের হাতে লাগে, কেননা পুলিশ অফিসারের হাতে রেখে গুলি করার কারণে নিশানা তেমন একটা ঠিক হয়নি, সেজন্য গুলি হাতে এসে লাগে। গুলি লাগার ফলে রিয়াজ তো মাটিতে বসে যায়, আর ওখানে থাকা বাকিরা অবাক, সাথে নিজেও। রাজীব চৌধুরী তো আকাশকে মারার জন্য আসে, কিন্তু পুলিশ ততক্ষণে আকাশকে ঘিরে দাঁড়ায়। তোর সাহস তো কম না, তুই আমার ছেলেকে গুলি করেছিলি। কাছে আসবেন না, এখন ওই ছেলেকে আমরা পুলিশ স্টেশনে নিয়ে যাব। আপনি আপাতত আপনার ছেলেকে হাসপাতাল নিয়ে যান। এদিকে রাজীব তার ছেলেকে হসপিটালে নিয়ে যেতে থাকে। এদিকে অভি আর ওর বাবা তো অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা আকাশ যে এরকম একটা কাজ করতে পারে তা ওনারা কেউই বুঝতে পারেনি। আমি ওনাকে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছি, আপনাদের কোনো কিছু বলার থাকলে আমাকে এখানে বলবেন। এদিকে ইরা ছুটে এসে পুলিশ অফিসারের সামনে এসে দাঁড়ায়। আপনি কে এভাবে সামনে এসে দাঁড়ালেন কেন? ওকে কি ছেড়ে দেওয়া যায় না? দেখুন, উনি রাজীব চৌধুরীর ছেলের উপরে গুলি করেছে। আপনি বুঝতে পারছেন কি? আমি যদি ওনাকে এই মুহূর্তে থানায় নিয়ে না যাই তাহলে ওনার সিকিউরিটি আর লোকেরা ওনাকে মেরে ফেলবে। কিন্তু থানায় তো আপনারাও কম করবেন না। কথা দিচ্ছি, আমরা ওনার শরীরে কোনো আঘাত করব না, শুধু ওনাকে বাঁচানোর জন্য আমরা থানায় নিচ্ছি, আর ওনাকে একদিন রেখে আমরা কোর্টে ওনাকে চালান করে দিব। তুমি ভেবো না আকাশ, আমি তোমার জন্য উকিল ঠিক করব। উকিল ঠিক করতে হবে না, আমি যে নাম্বারটা দিয়েছি তুমি সে নাম্বারে যোগাযোগ করো, তাহলেই হবে। কিন্তু ওই নাম্বারটা কার? তুমি যোগাযোগ করো, বাকিটা ওরাই সামলে নেবে। এইদিকে অফিসার আকাশকে নিয়ে চলে যায়। এদিকে অভি আর জাফর চৌধুরী ওখান থেকে চলে যায়। এদিকে ভার্সিটিতে শুধু রিয়া আর রিমু থেকে যায়। আকাশ, এটা কি করলো? কি দরকার ছিল গুলি করার? ইরার ব্যাপারে এইসব শোনার পর হয়তো নিজেকে আর ধরে রাখতে পারিনি, সেজন্য গুলি করে দেয়। তার মানে তুই কি বলতে চাচ্ছিস? ইরাকে আকাশ অনেক ভালোবাসে? যদি ভালোই না বাসতো তাহলে এরকম একটা কাজ কখনোই করতো না। আকাশের মোবাইলটা এরপর বের করে তারপর ওর কথা মতো একটা নাম্বার ছিল, ওই নাম্বারে কল দেয়। কল দেবার 15 সেকেন্ড পরে কেউ একজন কল রিসিভ করে। হ্যালো স্যার, কেমন আছেন? আমি আপনাদের স্যার নই। তাহলে কে আপনি? জি, আমি ইরা বলছি। তা তো বুঝলাম, কিন্তু স্যারের মোবাইল আপনার কাছে কি করে এলো? আসলে হয়েছে কি, আপনি নির্দ্বিধায় বলতে পারেন। এরপর ইরা সবটা ওদের বলে। ওরা সবটা শুনে কোন পুলিশ স্টেশনে নিয়ে গেছে, এরপর ইরা বাকি ডিটেলস বলতে থাকে। সবটা শোনার পরে আপনি চিন্তা করবেন না, আপনি বাসায় যান। 10 মিনিটের মধ্যে আমরা স্যারকে পুলিশ স্টেশন থেকে সারিয়ে নিয়ে আপনার বাসায় যেতে বলবো। ওর কিছু হবে না তো? এরপর ইরা বাসায় তো চলে যায়। এদিকে কিছু লোক সরাসরি কল দেয় ওই দেশের প্রেসিডেন্টের কাছে, ওনাকে সব জানায়। তারপর উনি কল দেয় সরাসরি পুলিশ কমিশনারের কাছে। উনি আবার ওই থানায় কল দিয়ে আকাশকে ছেড়ে দেওয়ার জন্য বলে। কিন্তু স্যার, ওনাকে ছেড়ে দিলে তো ওনার প্রাণ চলে যেতে পারে। কথাটা বলা শেষ হতেই কল কেটে দেয়। পুলিশ অফিসারের কিছু করার ছিল না, সেই জন্য উনি আকাশকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সময় সাবধানে থাকবেন, রাজবের লোকেরা কিন্তু মনে হয় থানার বাইরে আসে, যে কোনো মুহূর্তে আপনার উপর হামলা করে বসতে পারে। তা ওরা পারবে না, 2 মিনিট অপেক্ষা করেন, তাহলে বুঝতে পারবেন। 2 মিনিট অপেক্ষা না করতেই 3টা হেলিকপ্টার আসে ওখানে। ওখান থেকে 20 জনের মতো সিকিউরিটি নেমে আকাশকে নিয়ে যেতে চাইবে। আপনাকে একটা কথা বলতে ভুলে গিয়েছি। কি কথা? একটা মেয়ে আপনার কথা বলছিল, সম্ভবত আপনার কিছু হয়। কিন্তু কেন বলেন তো? আসলে আপনি লাকি যে ওনার মতো মেয়ে পেয়েছেন। আচ্ছা, চলি তাহলে। এরপর ওখান থেকে বের হয়ে হেলিকপ্টারে বসে, তারপর একটা জায়গায় নেমে যায় আর ওখান থেকে চলে আসে ইরাদের বাসায়। ওখানে এসে দেখে ইরা এখনও কান্না করছে, সেজন্য সামনে দাঁড়িয়ে। এই দেখো, চলে এসেছি আমি। আকাশের কথা শুনে ইরা পিছনে তাকায়, দেখা মাত্র জড়িয়ে ধরে কান্না করতে থাকে।
আরে কান্না করছো কেন? দেখো আমার কিছুই হয়নি। আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, চিন্তা করো না, এই দেখো আমি আবার ফিরে এসেছি। কিন্তু তুমি আসলে কি করে? পুলিশ তোমাকে এত তাড়াতাড়ি ছেড়ে দিল? সে অনেক কাহিনী। আমি তাহলে এখন চলি, তুমি থাকো এখানে। এখনই আসলে আর এখনই চলে যাবে? যেতে হবে, কিছু কাজ আছে সেজন্য। আচ্ছা, কি দরকার ছিল? বই তুমি কি জানো না ওদের কত ক্ষমতা? যদি ওরা তোমার ক্ষতি করে দিত তাহলে তোমার কি হতো ভেবে দেখেছো? তোমার কথা বাদই দিলাম, আমার কথা তো একটু ভাবতে পারতে। তোমাকে এভাবে বাজে কথা বলবে আর আমি শুনে বসে থাকবো নাকি? আমি তো চেয়েছিলাম ওকে মেরেই ফেলতে। কত বড় সাহস, তোমাকে বাজে কথা বলে। তুমি ওকে মারতে আর তুমি জেলে যেতে, তাহলে আমার কি হতো? হুম হুম। তুমি কি ভেবেছো ওর মতো 10টা রিয়াজকে মারলেও আমার কোনো ক্ষতিই হতো না? আচ্ছা তুমি থাকো আর আমি গেলাম, নিজের খেয়াল রেখো। আর একটা কথা, আপাতত 6-7 দিন ভার্সিটিতে যেও না। কেন বলতো? এই ঘটনা নিয়ে অনেক ঝামেলা হবে কয়েকদিন। ঠিক আছে, যাব না, কিন্তু বাসায় একা একা বোর হয়ে যাব তো। বোর হলে আমাকে কল দিও, আমি চলে আসব। ঠিক আছে, তাই করব। এখন তাহলে আসো। এদিকে আকাশ বের হতে যাবে, তখনই ইরা ওকে ডাকে। এদিকে আসো, একটা কিছু তোমাকে দেওয়ার আছে। কি সেটা? আগে তো আসো, তারপর দিচ্ছি। সামনে আসলে ইরা আকাশের কপালে একটা চুমু দিয়ে লজ্জা পেয়ে দৌড়ে ওর রুমে চলে যায়। এইদিকে আকাশ ওখান থেকে বের হয়ে আসে। অন্যদিকে রাজীব ও ছেলেকে নিয়ে হসপিটালে এখনও পড়ে আছে। ডক্টর গুলি বের করে সব ওষুধ লিখে দেয়। কি জন্য ওই ছেলেকে কোন পুলিশ স্টেশনে নিয়ে গেছে তোরা কি জানিস? জি স্যার, চলুন আপনাকে নিয়ে যাচ্ছি। আমি ইশারা দিলে ওকে মেরে ফেলবে ওখানে। কিন্তু স্যার তা কিভাবে সম্ভব? কেন, এতে সমস্যা কি? না মানে স্যার, থানার মধ্যে একটা লোককে মেরে ফেলবো, ঠিক হবে? কি ঠিক হবে আর কি ঠিক হবে না সেটা আমি বুঝে নেব। তোমাদের এই নিয়ে মোটেও ভাবতে হবে না, তোমরা শুধু আমার অপেক্ষা করবে। জি স্যার, তাই করব। এবার চলো আমার সাথে। এরপর রাজীব চৌধুরী 20 জন লোক নিয়ে বেরিয়ে পড়ে পুলিশ স্টেশনের দিকে। ওখানে এসে তো পুলিশ অফিসারকে বলে, কোথায় সে ছেলেটা? কোনো ছেলের কথা বলছেন? যে ছেলেটা আমার ছেলেকে গুলি করেছে। ওকে তো ছেড়ে দেওয়া হয়েছে। কথাটা শুনে রাজীব চৌধুরী তো অনেক রেগে যায়। রেগে উনি পুলিশ অফিসারের কলার চেপে ধরে। তোর সাহস কি করে হলো আমার ছেলেকে, যে ছেলেটা আঘাত করেছে ওই ছেলেকে ছেড়ে দেওয়ার? দেখুন, ওনাকে ছেড়ে দেওয়ার জন্য ওপর থেকে অর্ডার এসেছে, সেখানে আমার কোনো কিছু করার ছিল না। কার এত সাহস হলো ওই ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য অর্ডার করে? আমাকে কমিশনার স্যার নিজে কল দিয়ে বলেছে। এখানে আমি কি করব বলেন? তোর কমিশনার স্যারকে কল দে। কল দেওয়া হলো ওনাকে। কিছুক্ষণ পরে উনি কল ধরলেন। তারপর রাজীব চৌধুরী জিজ্ঞেস করে। তখন কমিশনার উত্তর দিল তাকে প্রেসিডেন্ট নিজে কল দিয়ে বলেছে। কথাটা শুনে তো রাজীব তো অবাক হয়, সাথে বাকিরাও। কি, ওই ছেলেকে ছেড়ে দেওয়ার জন্য প্রেসিডেন্ট নিজে বলেছে? কি সম্পর্ক থাকতে পারে এদের মধ্যে? স্যার, ওখানে এসে চেক করলে তা বোঝা যাবে। তোর কি মাথা খারাপ? একজন প্রেসিডেন্টের সাথে চাইলেও সহজে দেখা করতে পারবো না আমি, কিন্তু সেখানে ওই ছেলে পেরেছে। কিছু তো একটা আছে ওই ছেলের মধ্যে, নয়তো এরকম তো হওয়ার কথা না। ওই ছেলে তো জেলে ছিল, তাহলে কিভাবে প্রেসিডেন্টের কাছে যাবে? তা ওর সাথে কেউ কি দেখা করতে এসেছিল? জি না স্যার। আচ্ছা, আমি প্রেসিডেন্টের সাথে পরে একটা সময় দেখি কথা বলতে পারিনি। এখন চল এখান থেকে। এরপর ওরা তো বের হয়ে যায়। এদিকে ইরা ওর বাবার সাথে বসে আছে। তখন, তোর সাথে কিছু কথা আছে। কি কথা আব্বু? তোকে যে বিয়ের কথা বলেছি। হ্যাঁ, সেটা তো বলেছো কয়েকদিন আগে। ওই দিন তো আমি পুরো কথাটা বলতেই পারিনি, সেই জন্য এখন বলতে এসেছি। আব্বু, আমি না তোমাকে বলেছিলাম এসব ব্যাপারে আমি এখন কথা বলতে চাই না। ছেলেটার নাম তো শুনবি। আচ্ছা, এত করে যখন বলছো তখন নামটা বলেই দাও। ভবিষ্যতে তোর। তুমি এসব কি বলতেছো? আমি অভিককে সবসময় ফ্রেন্ড হিসেবেই ভেবে এসেছি। আমি কি করে ওকে? তাছাড়া আমি অন্য কাউকে পছন্দ করি। অন্য কাউকে পছন্দ করিস মানে?
তাছাড়া তুই কি জানিস না অভিরা কতটা ধনী? ওকে বিয়ে করতে অসুবিধে কোথায়? অসুবিধে তো অনেক আছে, কিন্তু আমি অভিকে কখনো বিয়ে করতে পারবো না। তাছাড়া আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। কি করে ছেলেটা? নাম কি ওর? ওর নাম পারভেজ হোসেন আকাশ। আপাতত কিছুই করে না, এক কথায় বেকার, আর আমার সাথেই পড়ে। কি, একটা বেকার ছেলেকে তুই কি করে ভালোবাসতে পারিস? তোর একদিনের খরচ ওই ছেলেটা কিভাবে চালাতে পারবে? বাবা, ও কি পারে আর কি পারে না তা আমি নিজেও জানি না, কেননা ওর মধ্যেই অনেক রহস্য লুকিয়ে আছে, যার খোঁজ আমি নিজেও জানি না। তোর কথার আগামাথা কিছুই আমি বুঝে উঠতে পারছি না। তোমাকে এক কথা এতবার বলতে পারবো না, তুমি শুধু এইটুকু শুনে রাখো, আমার জন্য ছেলে দেখা অফ করো, আর আমি যাকে পছন্দ করি তাকেই বিয়ে করব। ঠিক আছে, একদিন ছেলেটাকে নিয়ে আমার কাছে আয়। ওর কি সে সময় হবে? তুই তো বললি ও কোনো কাজ করে না, আমার সাথে দেখা করা, আমি ওকে আমার কোম্পানিতে একটা চাকরি দিয়ে দেব, তাহলে তো আর ছেলেটা বেকার থাকবে না। এতে তোর জন্য ভালো হবে। তুই ওর সাথে কথা বলে দেখ। কিন্তু বাবা, ও কি রাজি হবে? কথা বলে দেখ। এরপর ইরা আকাশের সাথে কথা বলতে থাকে, কথা বলে সবটা জানায়। কথা শেষ হলে সবই তো বুঝলে, এখন বলো তোমার মতামত কি? হুম। তুমি যখন বলছো তখন না হয় রাজি হলাম, কিন্তু তোমার বাবার অফিসে যদি থাকি, অনেকে যদি অনেক কথা বলে। উফ, কে কি বললো তা নিয়ে তুমি এত ভেবো না তো। আচ্ছা, তবে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সেটা বলো। সেটা দিতে দিতে আরো 10 মাসের মতো লাগবে, ওই দিন না হয় দেব। কি, আমাকে তাহলে আরো 10 মাস অপেক্ষা করতে হবে? হ্যাঁ, ততদিনে আমাদের পড়াশোনা শেষ হবে, তারপর তোমাকে বিয়ে করে আমি ওখানে নিয়ে যাব। কোন জায়গায় শুনি? একটু আগে যে বলেছি অপেক্ষা করো। কাল তাহলে চলে আসিও। এরপর পরের দিন আকাশ ইরার বাবার সাথে কথা বলে, আর উনি আকাশকে পরিচয় করিয়ে দেয়। এদিকে আকাশ তো কাজ করতে থাকে, আর বাকি সময় ভার্সিটিতে আসে একটু পরে। অভি আসে রফিক চৌধুরীর অফিসে। কি ব্যাপার, তুই এখানে কেন? আমি এখানে কেন মানে, আমি তো এখানে চাকরি করতে এসেছি। তোকে এই অফিসে চাকরি দিল কে? আমি দিয়েছি। আঙ্কেল, আপনি কেন? সে পরে বলবো, কিন্তু তুমি এখানে কেন এসেছো তা বলো। কাল এই ঠিকানে চলে আসবেন, কিছু কাজ আছে। কি কাজ, একটু ভেঙে বলো। অভি এরপর সবটা বলতে থাকে। সবটা শোনার পরে আমি চলে আসবো। আসার সময় আকাশকে নিয়ে আসবেন। ওকে কেন আনতে হবে? ও কি এখন ও কাজের ব্যাপারে কিছু বুঝে নাকি? সেখানেই তো মজা। আমি ঠিক বুঝলাম না। আঙ্কেল, আপনাকে যখন বলছি তখন ওকে নিয়ে আসবেন। ঠিক আছে, তাই হবে, আমি ওকে নিয়ে আসবো। দুদিন পর রফিক চৌধুরী আকাশকে নিয়ে অফিসে আসে। তুমি তাহলে তৈরি হয়ে নাও, আর এই নাও ফাইল, এটা তোমার কাছে রাখো। আমি যখনই বলবো তখন এটা আমার কাছে দিও, তবে এই ফাইলটা যেন না হারায়। চিন্তা করবেন না, আমি ফাইল হারাবো না। কিছুক্ষণ পরে ওনারা ফাইল দিয়ে একটা অফিসে আসে। ওনাদের সাথে আরও অনেকে আসে সেই অফিসে নিজেদের ফাইল জমা দেওয়ার জন্য। অভি তো রফিক চৌধুরীকে দেখে কাছে আসে। কি বুঝতেছেন আঙ্কেল? আমি তো বুঝতেছি না কি করব। রাজীব চৌধুরীর কাছে কি আমরা কখনো জিততে পারবো? কি করবো আঙ্কেল, ওনাদের পাওয়ারের কাছে তো আমরা কোনোভাবে ফিরে উঠতে পারছি না। এখন কি করা যায়? এখানকার স্যারকে কিছু দিয়ে টেন্ডার আমার দুজনের মধ্যে যদি ভাগ করে নেওয়া যায়। তেমনটা করা ঠিক হবে না। কেন ঠিক হবে না? এটা যদি কোনো কারণে লিক হয় তাহলে আমাদের সারা জীবনের জন্য প্রজেক্ট থেকে বের করে দেওয়া হবে, তার সাথে মান সম্মান তো যাবে চলে, কিন্তু এই ছাড়া তো আর কোনো উপায় নেই আমাদের। তা জানি। তাহলে আমরা একটা কাজ করি। কি কাজ? আমরা রাজীব চৌধুরীর সাথে কথা বলে দেখি, ওনাকে বলবো উনি যেন এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ায়। কিন্তু উনি তো রাজি হবে না। একবার কথা বলে তো দেখি। তাছাড়া টেন্ডার জমা দিতে এখন অনেক সময় বাকি আছে, ততক্ষণে ওনার সাথে কথা বলে দেখি। এত করে যখন বলতেছো তখন চলো। ওনারা দুজন চলে আসে রাজীব চৌধুরীর কাছে। এদিকে আকাশকে হঠাৎ করে ইরা কল দেয়। কি ব্যাপার, তুমি এই সময় কল দিলে? দিয়েছি, একটা দরকার। কি দরকার বলো। তুমি এখন কি দেখা করতে পারবে আমার সাথে? তুমি কি জানো না আমি এখন বাবার সাথে আছি? জানি, কিন্তু তার চেয়ে বড় একটা কাজ আছে।
এখন যদি আমি আসি তাহলে তোমার বাবা আমাকে অনেক কথা শুনিয়ে দেবে, তুমি কি তা চাও? তা আমি চাই না, কিন্তু আমি যে একটা বিপদে পড়েছি। বিপদ মানে কিরকম? আমরা যে রেস্টুরেন্টে খাবার খেতে আসি, ওখানে আমি একটা পুতুল ভেঙে ফেলেছি, আর ওনারা অনেক ডলার দাবি করে, কিন্তু এতগুলো ডলার দিব কি করে তুমি বলো? ম্যানেজারকে ফোনটা দাও। এই নাও, কথা বলো। আমি একে বলছি। জি স্যার, বলুন। আপনি কষ্ট করে আমাকে কল কেন করতে গেলেন? যদি উনি আগেই বলতো আপনি ওনার পরিচিত হন, তাহলে তো আমি এরকমটা করতাম না। এখন তো তাহলে ওকে যেতে দাও। জি স্যার, আপনি কথা বলুন। ম্যানেজারের সাথে বলো এখন আর কোনো চিন্তা নেই, তুমি তাহলে বাসায় যাও এখন। আচ্ছা, যাচ্ছি তাহলে। এদিকে ইরা তো বাসায় যেতে থাকে। এইদিকে আকাশ কথা শেষ করে বসে আছে। তখন আকাশের পরিচিত একজন আসে, তাকে দেখে অবাক হয় কিছুটা। ওই ব্যক্তি আকাশের সামনে এসে, আপনি এখানে? এসেছি একটা কাজে, তুমি এখানে? এরপর ওনারা নিজেদের মধ্যে কথা বলে চলে যায়। এদিকে অভি, রফিক চৌধুরী আর জাফর চৌধুরী এসে রাজীব চৌধুরীর সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার তোমরা এখানে? এসেছি একটা কাজে। জানি আমি, তবে তার বিনিময়ে আমার যে কিছু লাগবে। কি লাগবে আপনার? তোর মেয়েকে লাগবে আমার। তোর কি মাথা ঠিক আছে? আমার মাথা ঠিকই আছে রে বন্ধু, তবে আমার জন্য না, আমার ছেলে রিয়াজের জন্য। আর বর্তমানে ও হসপিটালে আছে। তোর মতো চরিত্রের হয়েছে তোর ছেলে, সেই জন্য বাইরে তো মার খাবে, এটাই তো স্বাভাবিক। সেজন্য তো তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাই। তাহলে তোকে এই প্রজেক্টটা আমি পাইয়ে দেব। তবে হ্যাঁ, আমার ছেলের বউ করে আনবো না। আমার ছেলের কাছে শুধু 7 দিনের জন্য তোর মেয়েকে রেখে আসবি, তবেই হবে। কথাটা বলে রফিক চৌধুরী রিয়াজ চৌধুরীর গলা চেপে ধরে। এদিকে অভি তো অনেক রেগে আছে, কেননা অভি যাকে পছন্দ করে সেই জন্য। এদিকে দেখ, তুই আমার কোনো কিছুই করতে পারবি না, কিন্তু আমি চাইলে তোর অনেক ক্ষতি করতে দিতে পারি। আমি রফিকের পাশে আছি, দেখি তুই কি করতে পারিস। ও তাই নাকি? কতদিন থাকবি এভাবে পাশে? আমি চাইলেই তোদের দুজনকে রাস্তার ফকির বানিয়ে দিতে পারি। সেটা কি তোরা দুজন ভুলে গেছিস? ভুলিনি আমি, কিন্তু আমি বেঁচে থাকতে আমার মেয়েকে তোর ছেলের সামনে কখনোই আসতে দেব না। তাহলে এই প্রজেক্ট তোরা কখনো পাবি না। তার সাথে আজকে থেকে তোদের দুজনের লাইফ আমি হেল বানিয়ে দেব। এক কথায় তোদের আমার পায়ের নিচে এনে দাঁড় করাবো। দেখা যাক কি হয়। এদিকে ওরা রাগ করে ওখান থেকে বেরিয়ে আসে। আকাশ সবটা দেখে, জিজ্ঞেস করে, কিন্তু ওনাদের এতটাই জেদ ছিল যার জন্য কোনো কিছুই বলেনি। তখন আকাশ আবারও জিজ্ঞেস করে, রাজীব কি আপনাদের কিছু বলেছে? ফার্স্টলিতে যেমন নোংরা কথা বলেছে, আজকে এর চেয়েও বেশি বাজে কথা বলেছে ইরাকে নিয়ে। ওর ছেলেকে গুলি করেছি, তারপরও শিক্ষা হয়নি? কথাটা শুনে জাফর আর রফিক চৌধুরী দুজনেই অবাক হয়ে তাকিয়ে আছে। তুমি গুলি করছো? মানে হ্যাঁ, আমি গুলি করেছি। কেন? অভি তো ওই দিন সবই দেখলো। অভি, ও যা বলছে তা কি ঠিক? হ্যাঁ, আমার সামনে রিয়াজকে গুলি করে, কিন্তু ভাগ্য ভালো বেঁচে দেয় রিয়াজ। তা রাজীব চৌধুরী কি তা জানে? হ্যাঁ, কেননা রাজীব আঙ্কেলের সামনে রিয়াজকে গুলি করে আকাশ। এত কিছুর পরেও আকাশ তুমি বেঁচে আছো কি করে? রাজীবের যে ক্ষমতা, তাতে তো তোমার মতো 100 ছেলেকেও মেরে ফেলতে পারে। জানি, কিন্তু আমাকে তা পারবে না। কিন্তু কিভাবে সম্ভব? তা সে অনেক কথা, এখন আপাতত এই নিয়ে আলোচনা না করাই ভালো। তা এখন এই প্রজেক্ট আপনাদের পেতে হবে, তাই তো? এমনভাবে বলতেছো মনে হচ্ছে তুমি পাইয়া দিবে প্রজেক্ট। যদি পাইয়ে দেই তাহলে আমাকে কি দিবেন? তুমি যা চাইবে তাই দিব, তবে আমার সম্পত্তি ছাড়া। ভেবে বলছেন তো? এখানে ভাবার কি আছে? আঙ্কেল যখন বলেছে তখন সেটাই হবে। ঠিক আছে, তাহলে রেডি থাকুন। এরপর আকাশ ইরাকে ওখানে আসতে বলে। আকাশের এরকমভাবে আসতে বলাতে বাকিরা অনেক বেশি অবাক হয়। কি ব্যাপার, তুমি এভাবে ইরাকে কেন আসতে বলছো? যখন আসবে তখনই আপনি টের পাবেন। এরপর ইরা আসে ওখানে। এইদিকে আরও কয়েকজন লোক আসে ওদের সাথে কিছু পেপার নিয়ে, আর ওই পেপার রফিক চৌধুরীর হাতে দেয়। এটা কিসের কাগজ? বিয়ের কাগজ। কার বিয়ে? কার আবার? আমার আর ইরার। তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি তোমার মতো ফকিরের সাথে আমার মেয়েকে বিয়ে দিব? ভুলে যাবেন না একটু আগের শর্তের কথা। কোনো কিছু ভুলিনি আমি।
কি হচ্ছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। তুমি তো নিজেই আকাশকে মেনে নিয়েছো, আর এখন আবার বলছো অন্য কথা। এসবের মানে কি আব্বু? এরা, আমি তোমাকে সবটা পরে বলবো। আগে আমার কথাটা শুনুন। আমি আপনাদের প্রজেক্ট পাইয়ে দেব, বিনিময়ে আপনারা আমার সাথে ইরার বিয়ে দেবেন। আর সেজন্য এই রেজিস্ট্রি পেপার আনানো হয়। এখানে সব কিছু লেখা আছে। আপনারা সাক্ষী হিসেবে সাইন দিবেন। এরপর বরের জায়গায় আমি সাইন দিব। তারপর আমি ইরার হাতে কাগজটা দেব। প্রজেক্ট যখন আপনারা পাবেন, ইরা তখন কোনের জায়গায় ওর সাইন দিবেন, আর ওখানে আমাদের বিয়েটা সমাপ্ত হবে। আর যদি না পারি তাহলে আমি ইরার জীবন থেকে চলে যাব। ঠিক আছে, তাই আমি রাজি। এরপর আকাশের কথা মতো সবাই সাইন করে দেয়, কেননা ওনারা ভালো করে জানে এটা কখনোই সম্ভব না। সেজন্য ওরা সবাই সাইন করে দেয়। এই নাও, সাইন করে দিলাম। যদি না পারিস এখান থেকে আমি ইরাকে নিয়ে কাজে অফিসে এসে বিয়ে করে নেব। অভি, তুই কি না শেষে? শর্তে তো আমি রাজি হয়েছি, এবার ওকেও তো রাজি হতে হবে। আকাশ, তুমি যে কখনো পারবে না এই অসাধ্য সাধন করতে। তুমি শুধু একটু ধৈর্য ধরো, দেখবে আমি সব কিছুই পারবো। এরপর আকাশ ওই লোকটার সাথে দেখা করে। কি ব্যাপার স্যার, আপনি এখানে কেন? এসেছি একটা কাজে। কি কাজে? আমি কি আপনাকে সে ব্যাপারে সাহায্য করতে পারি? সাহায্য তো তোমারই লাগবে। কি রকম সাহায্য? ফাইলার আজকে প্রজেক্ট মিস্টার রফিক চৌধুরীকে দেবে। কিন্তু রাজীব চৌধুরী তো এর চেয়ে ভালো ফাইল সাবমিট করেছে। তাতে আমার কোনো কিছু যায় আসে না। তোমাকে যতটুকু বলেছি আমি, তুমি ঠিক ততটুকুই করো, বাকিটা আমি বুঝে নেব। জি স্যার, তাই হবে। মিনিট পরে একজন লোক স্টেজে উঠল, আর উনি প্রজেক্ট রফিক চৌধুরীকে দেওয়ার কথা বলে, আর ফাইলে সাইনও করে দেয়। ওনার পরে ইরা ওদের বিয়ের কাগজে সাইন করে। দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে। এইদিকে বাকিরা যতটা না অবাক হয়েছে, তার চেয়ে বেশি অবাক হয়েছে রাজীব চৌধুরী, কেননা উনি আকাশকে দেখেই চিনতে পারে। কি, তুই একবার আমার ছেলেকে তুই মেরেছিস, এখন আবার আমার প্রজেক্ট হাতছাড়া হয়েছে? তুই কে বলতো? আমার এত ক্ষমতা দিয়েও আমি কেন তোর সাথে পেরে উঠছি না? বারবার তুই কিভাবে জিতে যাস সেটা আমি বুঝতে পারছি না। ক্ষমতা দিয়ে যদি সবটা হতো তাহলে তুই এখানে থাকতে পারতি না। তাছাড়া এখনো আমি তেমন কোনো ক্ষমতাই দেখাইনি। যেদিন দেখাবো সেদিন তুই নিজে আমার পা ধরে মাপ চাবি। ও তাই নাকি? ততদিন তুই বেঁচে থাকবি কি করে সেটাই আমি দেখব। ঠিক আছে, দেখতে থাক তাহলে কি হয়। এরপরে রাজীব তো চলে যায়। এদিকে রফিক চৌধুরী তো খুশি হয়, কিন্তু জাফর আর অভি ওখান থেকে চলে যায়। রফিক চৌধুরী আকাশের সামনে এসে কিছু বলতে যাবে, তখনই আকাশ ওনাকে থামিয়ে দেয়। আপনি একটা কথাও বলবেন না? তা আপনি কি ভেবেছেন আমি কিছু জানতেও পারবো না, কিছু বুঝতেও পারবো না? একেবারে আমি এতটাও অবুঝ না। তুমি বাবার সাথে এরকম করে কথা বলছো কেন? তুমি কি জানো তোমার বাবা কি করেছে? কি করেছে আব্বু? তোমার বাবা চেয়েছিল তোমার সাথে অবির বিয়ে দেবে, তবে তার আগে কোম্পানিতে ডলার কম হওয়ার অপবাদে উনি আমাকে কোম্পানি থেকে বের করে দেবে। আব্বু, কথাগুলো কি সত্যি? একদম মিথ্যা কথা। আমি ওকে বের করে দেব কোম্পানি থেকেই। আকাশ, তুমি যা বলছো তার কি প্রমাণ আছে? সেটাই তো, প্রমাণ দাও। আপনি যদি সত্যিটা না বলেন ইরাকে, আমি প্রজেক্টটা আবার আপনার কাছ থেকে ছিনিয়ে নেব। সেজন্য ভেবে দেখুন সত্যিটা বলবেন কি না। একবার যে প্রজেক্ট আমি পেয়েছি সেটা তুমি ছিনিয়ে নেবে কি করে? যে প্রজেক্ট আমি পাইয়ে দিতে পারি, আবার সেই প্রজেক্ট আমি ছিনিয়েও নিতে পারি। কথাটা কি ভুলে গেছেন? তার মানে? জি হ্যাঁ, এখন সত্যি কথা কি আপনি বলবেন নাকি আমি? সবটা বলছি আমি। এরা, আকাশ যা বলছে সব সত্যি বলছি। তুমি কেন এসব করলে আমার সাথে? তুমি তো আকাশকে মেনেও নিয়েছো, তাহলে কি হলো? হঠাৎ করে যে তোমাকে এতটা পরিবর্তন হতে হলো যে তুমি ওকে কোম্পানির ডলার হাতিয়ে নেওয়ার অপরাধে কোম্পানি থেকে বের করে দিতে চাইলে? আসলে অভির বাবা আসে আমার অফিসে, আর উনি আমাকে তোর ব্যাপারে জানায়। তার সাথে এটাও বলে আমি যেন অভির সাথে তোর বিয়ে দিই। এরপরও তুমি কি বললে? আমি যদি রাজি না হই তাহলে জাফর চৌধুরী আমার সাথে সব রকমের বিজনেস ক্যান্সেল করে দেবে। তার সাথে এটাও বলেছে আমার সাথে যারা যারা আছে তাদেরকে কোনোভাবেই আমার সাথে থাকতে দেবে না। এক কথায় ওরা আমাকে একা করে দেবে। এখন তুই বল, এছাড়া আমার
আর কি করার রয়েছে। বুঝতে পেরেছি, তবে আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সব বিপদ থেকে রক্ষা করব, সাথে ওদের শিক্ষা দেব। তাছাড়া আমার আর ইরার যখন বিয়ে হয়ে গেছে তখন আর আপনার কোনো চিন্তা নেই। এখন তো আর কেউ আমাদের আলাদা করতে পারবে না। তাছাড়া আরেকটা কথা, এখন থেকে আপনি সাবধানে থাকবেন, কেননা এখন তো ইরার বিয়ে হয়ে গেছে, সেজন্য অভি আর ওর বাবা নতুন করে অনেক কিছু প্ল্যান করবে। এতক্ষণে হয়তো করে ফেলেছে। এখন চলুন আমরা বাসায় যাই। এদিকে ইরা তো বাসায় চলে আসে, অন্যদিকে জাফর আর অভি বসে আছে। অভি তো রাগে একদম ফেটে যাচ্ছে। বাবা, এটা কিভাবে সম্ভব হলো? আমিও তো তাই ভাবছি। রাজীব চৌধুরীর মতো লোক থাকতে সেখানে ইয়ার বাবা পেল প্রজেক্ট। ওই আকাশ ছেলেটার জন্য এই সব কিছু হয়েছে। এত কিছু ভেবে রেখেছি। আমি ইরাকে তোর সাথে বিয়ে দিয়ে তাদের সব কিছু আমার নামে লিখে নেব। এরপর আমরাও রাজীব চৌধুরীর মতো হয়ে যাব ধনী। কিন্তু মাঝখান থেকে ওই ছেলেটা এসে সব কিছু ভেস্তে দিল। এখন আমরা কি করব? একটা কাজ করতে পারি আমরা। ঠিক আছে বাবা। আমরা রাজীব চৌধুরীর সাথে হাত মিলিয়ে নিতে পারি। এতে আমাদের লাভ কি আপু? লাভ যতটা আমাদের হবে ঠিক ততটাই আবার ওদেরও হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? তুই যেমন ইরাকে চাস তেমনি করে রিয়াজও ইরাকে চায়। তুই আর রিয়াজ যদি এক হয়ে যাস তাহলে তোরা দুজনেই ইরাকে পাবি। আপু, তোমার মাথা কি গেছে? কত সুন্দর আইডিয়া দিলাম, আর তুই কিনা এসব বলছিস? আমরা দুজন কিভাবে একজনকে বিয়ে করব? তোকে বিয়ে করতে কে বলছে? তাহলে কি করব? ইরাকে বিয়ে করতে তো পারবি না, আর বিয়ে করলেও ওর সম্পত্তি তুই তো পাবি না। কিন্তু ইরাকে যদি কয়েকদিন বিছানায় পেয়ে যাস তাহলে কেমন হয়? তাহলে তো ভালোই হয়, কিন্তু ইরা কি রাজি হবে? ইরা তো রাজি হবে না, কিন্তু ওর বাবার পরিস্থিতি দেখে ঠিকই রাজি হবে। সেটা কিভাবে সম্ভব? এখন তোকে ভাবতে হবে না। আগে আমরা রাজীব চৌধুরীর সাথে এক হই, তারপর আমরা বাকিটা নিয়ে সামনে এগোবো। ঠিক আছে, তাই হবে। এইদিকে ইরা বাসায় এসে আকাশের পাশে বসে আছে। অন্যদিকে রিমু আর রিয়া আজকের এই প্রজেক্ট পেয়েছে, সেজন্য ট্রিট দেওয়ার জন্য ইরাকে কল দেয়। দোস্ত, ট্রিট কিন্তু তোকে দিতেই হবে। তা আজকে দিব নাকি কাল দিলেও চলবে? ঠিক আছে, কাল দিলেও চলবে। এদিকে ইরা পরে আকাশকে সবটা জানায়। সবটা শোনার পরে, তা আমাকে নেবে তোমার সাথে করে? তুমি না এলে বিল দেবে কে শুনি? হুম হুম। সব কিছু হলো তোমাদের আর বিল দেবো আমি, এটা কেমন কথা? এই, অনেক কথাই আছে যা তোমাকে জানতে হবে না। এখন ঘুমাও। আমি না হয় ঘুমাবো, কিন্তু তুমি কি করবে? আমি বসে বসে মশা মারবো। আমি ঘুম থেকে উঠে এসে মশা গুনে নেব। তাছাড়া আমাদের যে বিয়ে হয়েছে সেটা কি তুমি ভুলে গেছো? ভুলিনি আমি, তবে ওই দিন তুমি আমাকে পরিপূর্ণভাবে পাবে, যেদিন আমাদের পড়াশোনা শেষ হবে। তাহলে তো আরো 3 মাস লাগবে। তো 3 মাস অপেক্ষা করাই যায়। আচ্ছা ঘুমাও এখন। না জানি কে আবার কোন দিকে কি কি প্ল্যান করতে থাকে কে জানে। তোমাকে এই নিয়ে ভাবতে হবে না। পরের দিন সকালে আকাশ রেডি হয়ে অফিসের জন্য বের হবে। তখন ইরা বাধা দেয়। কোথায় যাচ্ছ তুমি? কোথায় আবার, আব্বুর সাথে অফিসে যাচ্ছি। তুমি কি ভুলে গেছো আজকে আমাদের রেস্টুরেন্টে যাওয়ার কথা? তাতে কি, আমি তো অফিস থেকেও যেতে পারি। তাহলে আমি কি একা একা যাব নাকি? গেলে কি বেশি সমস্যা হবে? সমস্যা হবে বলতে, তুমি তো নিজেও বলেছো অভি আমাকে বিয়ে করতে চায়। আর গতকালের এই ঘটনার পরে তোমার কি মনে হয় ও এভাবে বসে থাকবে? তাছাড়া রিয়া রিমুকে যদি অভি ইউজ করে রেস্টুরেন্টের ঠিকানা, বা এটাও যদি ওদের চাল হয়ে থাকে, তাহলে তুমি বুঝতেছো তো কি হতে পারে? আমি তো এটা ভাবিনি। ঠিক আছে, আমি আর গেলাম না অফিসে। আব্বু, আপনি অফিসে যান আর সামলে নিন, আমি তো পরের দিন আসবই। ঠিক আছে, সাবধানে যেও, আর যদি কিছু লাগে আমাকে কল দিও। সাথে কিছু সিকিউরিটি নিয়ে যেও তাহলে। না আব্বু, এসবের প্রয়োজন পড়বে না। দুপুরের আগে ওরা বেরিয়ে পড়ে। এদিকে রিয়া রিমু আগে থেকেই চলে আসে রেস্টুরেন্টে। এসে ওদের জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে ইরা আকাশ দুজনেই আসে। এরপর ওরা খাবার অর্ডার করে নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তখন আকাশ ওয়াশরুমে যাওয়ার জন্য ওখান থেকে উঠে পড়ে আর ম্যানেজারকে ইশারা করে যায় এখানে যেন ইরার কোনো কিছু না হয়। আসলে ম্যানেজারকে আগে থেকে সবটা বুঝিয়ে রেখেছে। আকাশ যাওয়ার পরে রিয়াও ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। তারপর রিয়াও ওয়াশরুমে আসে। এদিকে ড্রেসিং রুমে রিয়া আর আকাশ হাত ধুয়ে নেয়। আসলে আকাশ যে কেবিন নেয় ওটা অনেক ভিআইপি একটা কেবিন।
এই কেবিনে সব কিছু মজুত করা আছে, সেজন্য এই রুমের সাথে অ্যাটাচড ভাবে সব কিছু আছে। রিয়াকে দেখার পরে এ কি, তুমি এখন এখানে কেন এলে? আপনি যে কাজে এসেছেন আমিও তো সেই কাজে এসেছি। তুমি দেখছো না আমি এখানে এসেছি আগে? তুমি কিছুক্ষণ পরে আসতে। এইখানে তো 2টা ওয়াশরুম আর ড্রেসিং রুম, সেজন্য দুজন আসলেও তেমন একটা সমস্যা হওয়ার কথা না। কিন্তু লোকে দেখলে কি বলবে? এখানে তো তেমন কোনো লোক নেই যে দেখবে। তাছাড়া আমরা তো মাত্র 4 জনই আছি। এদিকে রিয়া কথা বলতে বলতে আকাশের দিকে আসে। ততক্ষণে আকাশ কিছুটা আন্দাজ করতে পেরেছে যে রিয়া কোনো একটা কিছু এখানে করতে এসেছে, সেজন্য আগে ভাগে ইরার নাম্বারে কল দেয়। ইরা তো নাম্বার দেখে অবাক, কি ব্যাপার, আকাশ ওয়াশরুম থেকে আমাকে এখানে কল দিচ্ছে, কিছু কি হয়েছে নাকি? এরপর কল রিসিভ করে। তখন রিয়ার কথা আর আকাশের কথা শুনতে পায় আর ওদের কথাগুলো ভালো করে শুনতে থাকে। এদিকে রিয়া বলছে, আচ্ছা আকাশ, আমাকে তোমার কেমন লাগে? দেখুন, আপনি আর রিমু দুজনেই ইরার ফ্রেন্ড হন। তাছাড়া আমি আপনাদের দুজনকে ছোট বোনের মতো দেখি। আপনারা যদি এমন কিছু বলেন তাহলে আমি কি বলবো বুঝতে পারছি না। ওহ আকাশ, তুমি বোন বলা বন্ধ করে দাও। আমি তোমাকে অনেক আগ থেকেই পছন্দ করি, তোমাকেই বিয়ে করতে চাই। কিন্তু আমি তো ইরাকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চাই। আমার মাঝে তুমি অনেক কিছুই পাবে, যা চাইলেও ইরার কাছে পাবে না। আমি তোমাকে সব সুখ এনে দিব, তুমি আমাকে পাশে টেনে নাও। তুমি চাইলে বিয়ের আগেই তোমার সাথে থাকতে পারি, তাহলে বুঝতে পারবে আমার মাঝে কোনো কিছুরই কমতি নেই। আমার তো লাগবে না, তাছাড়া দেরি হয়ে যাচ্ছে অনেক। এতক্ষণ থাকলে এখানে অনেকে সন্দেহ করবে। তাছাড়া আমাকে আপন করে নেওয়ার বুদ্ধিটা মাথা থেকে ঝেড়ে ফেলুন। এই বলে আকাশ বেরিয়ে আসে। ইরাকে দেখতে পেয়ে কল কেটে দেয়। এদিকে ইরা আকাশের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দেয়। এদিকে রিয়া রুম থেকে বের হয়। এরপর ওরা খাবার খায়। তখন রিয়া ইচ্ছে করে আকাশের ড্রেসে একটু মাংসের মশলা ফেলে দেয়। সরি, আমি ইচ্ছে করে ফেলিনি। সমস্যা নেই, আমি পরিষ্কার করে নেব। ড্রেসিং রুমে আকাশ চলো, আমি পরিষ্কার করে দিব। আমার জন্য যখন হয়েছে এটা, তখন আমি পরিষ্কার করে দিচ্ছি। এদিকে আকাশ ইশারায় ইরাকে কিছু বলে আর ইরা তা বুঝতে পারে, সেজন্য ইরা আর যায়নি। এদিকে রিয়া আকাশের সাথে ড্রেসিং টেবিলের সামনে এসে শার্ট পরিষ্কার করতে থাকে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। তখন ইরারও চিন্তা বেড়ে যায়। আচ্ছা, ওরা শার্ট পরিষ্কার করতেছে নাকি অন্য কিছু? অন্য কিছু বলতে তুই কি বোঝাচ্ছিস? তখনই রিয়া কান্না করতে করতে ওখান থেকে বের হয়ে আসে আর রিমু দৌড়ে এসে রিয়ার পাশে দাঁড়ায় আর ওকে টেবিলে এনে বসায়। কি হয়েছে রিয়া, তুই কান্না কেন করছিস? রিয়া তো এখনো কান্না করেই যাচ্ছে। এদিকে আকাশও বের হয়, তবে এখানে এরকম কিছু যে হবে তা বুঝতে পারেনি একটু পরে। আরে কান্না না করে ভেতরে কি হয়েছে বলবি তো? কি আর হবে, আকাশ ওর সাথে হয়তো খারাপ কিছু করার চেষ্টা করেছে, সেজন্য ওরকম ভাবে কান্না করতেছে। আশ্চর্য, আমি কেন ওর সাথে খারাপ কিছু করতে যাব? তাহলে কি ওর এমনি এমনি কান্না করতেছে নাকি? করতেও তো পারে। তুমি চুপ করো, আমরা রিয়ার মুখ থেকে শুনি কি হয়েছে ভেতরে। আচ্ছা রিয়া, বল তো কি হয়েছে ভেতরে যে তোকে এভাবে কান্না করতে হয়েছে? আমি নিজের মুখে আর কি বলবো? হয়তো কেঁদে সব বল, নয়তো বলার পরে কেঁদে নে। এভাবে দুটো করে একসাথে বলার কোনো দরকার নেই। আসলে আমি যখন শার্ট পরিষ্কার করছিলাম তখন আকাশ আমার দিকে খারাপভাবে তাকিয়েছিল। আমি ওকে জিজ্ঞেস করেছিলাম ও এরকমভাবে কেন তাকিয়ে আছে। এরপর আকাশ কি বলেছে? আকাশ বলল আমি নাকি তোর থেকেও বেশি সুন্দর, সেজন্য ও তোকে ছেড়ে দিয়ে আমাকে চাই। আমি ওকে বোঝাই, কিন্তু কাজ হয়নি। পরিবর্তে আমার সাথে জোর করে কিস করতে যাবে, তখনই আমাকে ধাক্কা মেরে চলে আসি। শুধু কি কিস করতে চেয়েছিল, আর কিছু করতে চাইনি? সেগুলো করা আর সময় দিলাম কোথায়, তার আগেই তো আমি চলে এলাম। সত্যি? কিন্তু আমরা তো তোমাদের কোনো কথাই শুনতে পাইনি। তুই শুনতে না পেলে কি করব? তাছাড়া রিমু, তুই কি শুনতে পাসনি? আমি শুনতে পেরেছি। তুই যখন শুনতে পেরেছিস আমাকে কেন বললি না? তুই তো মোবাইলে কারোর সাথে কথা বলছিলি, সেজন্য আমি তোকে বলিনি। এখন আকাশ যে আমার সাথে এরকমটা করলো, এখন এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে আমার বিয়ে হবে কি করে বল?
সেটাও তো ঠিক কথা। তাছাড়া এটা তোর প্রথম না, এর আগেও অনেক ছেলের সাথে তুই অনেক কিছু করেছিস। তখন কি তোর মনে ছিল না? সেসব কথা তো পুরনো, নতুন করে তো আমি একদমই চেঞ্জ হয়ে গেছি। কি বলিস? 1 মাসে এত চেঞ্জ? তা এখন তুই কি চাস শুনি? আমি চাই আকাশ যেখানে আমার সর্বনাশ করতে চেয়েছিল, সে ক্ষতিপূর্ণ হিসেবে ও আমাকে বিয়ে করুক। কি বলছিস এগুলো তুই? আমি ঠিকই বলছি। তুই কি জানিস না ও আমার বয়ফ্রেন্ড? কিসের বয়ফ্রেন্ড তোর? তুই যে ওর সাথে অভিনয় করেছিস সেটা কিন্তু আমি জানি। রিয়ার এমন কথায় এবার আকাশ অবাক হয়ে ইরার দিকে তাকায়। এদিকে ইরা ইশারায় চুপ থাকতে বলে, দেখ, আমি আকাশকে ভালোবাসি। তাছাড়া আমি ওকে বিয়েও করব। সেই জন্য আমি তোকে আকাশের লাইফে আসতে দিতে পারি না। তার মানে তোর বয়ফ্রেন্ড আমার সাথে যে ক্ষতি করতে চেয়েছিল তার জন্য তুই ওকে কিছুই করবি না? তুই কি করে এমন একটা ছেলের সাথে জীবন কাটাবি যে ছেলে কিনা তোর সামনেই তোর বান্ধবী সর্বনাশ করতে চেয়েছিল? তাতে কি হয়েছে? আমি তো কিছুই মনে করিনি। তাছাড়া আমি আকাশকে তোর সাথে কখনোই মেনে নিব না। সেই জন্য তোরা এখন আসতে পারিস। এরপর ওরা চলে যায়। এদিকে আকাশ তখন ইরার পাশে এসে বসে। রিয়ার ওই কথাটার মানে কি? এরপর ইরা সবটা বলতে থাকে। শোনার পরে যদিও আকাশের কিছুটা খারাপ লাগে, কিন্তু ইরাকে এখন স্ত্রী হিসেবে পেয়েছে এতেই খুশি। তাছাড়া ইরা তো ওর সাথে মিথ্যে অভিনয় করেনি, সেজন্য তেমন কিছুই আর বলেনি। তোমাকে যা বলার ছিল। কি কথা? আজকে ধরো মোবাইল ছিল বলে আমি তোমাকে ওদের প্ল্যান শোনাতে পেরেছি। যদি মোবাইল নিয়ে না যেতাম তাহলে তো আজকের ঘটনা তুমি অনেকটাই সত্যি মনে করতে। কিছুটা তো করতামই, তবে এখন থেকে আর করব না। সেই জন্য এটা ভেবে আবার যা খুশি করে বসো না। তেমন কিছু হবে না। এখন চলো তাহলে আমরা বাসায় যাই। চলো। ওরা বাসায় এসে নিজেদের মতো ফ্রেশ হয়ে নেয়। রাতে ইরার বাবা যখন বাসায় ফেরে তখন ওনার মুখে একটু চিন্তার ভাব চলে আসে। তা দেখে, কি হয়েছে আব্বু? হঠাৎ এত চিন্তিত দেখাচ্ছে কেন তোমাকে? আমি প্রজেক্টটা হাতে নেওয়ার পরে সবাই কেমন জানি আমার সাথে কাজ করতে চাইছে না ভয়ে। ভয়? প্রজেক্টের সাথে ওনারা কেন ভয় পাবে? ওনাদের তো আনন্দ করার কথা। আমিও তাই ভেবেছিলাম, কিন্তু আমি ওদের মুখে যে চিন্তার ভয় দেখতে পেলাম। আচ্ছা, আমি আকাশকে ডেকে আনছি, তুমি ওকেই সবটা বলো। ইরা রুমে এসে আকাশকে নিয়ে নিচে নামে। নিচে এসে কথা বলতে থাকে। কথা বলার একটা পর্যায়ে, আমি বুঝতে পেরেছি কেন হচ্ছে এমনটা। এই কারণে? আসলে প্রজেক্টটা তো আমরা পেয়েছি, এর বাইরে রাজীব চৌধুরী তো সবাইকে হুমকি দিয়ে ফেলেছে এতক্ষণে যে আপনার সাথে যেন কেউ কাজ না করে। পরে আমি এই বিষয়ে জাফরের সাথেও কথা বলেছি, ও আমাকে কোনো সাহায্য করবে না বলে দিয়েছি। সেটা আমি জানি। এই প্রজেক্ট আপনি পেয়েছেন, সেজন্য বাকিদের ভয় দেখিয়ে ওরা আপনাদের কোম্পানি থেকে দূরে সরিয়ে নিতে চাইবে, সেজন্য ওরা এরকম করছে। এখন তাহলে উপায় কি? আমি একটা নাম্বার দিচ্ছি, আপনি কাল ওই ঠিকানায় যাবেন আর এই কার্ডটা ওনাদেরকে দেখাবেন, আর এই নাম্বারে কল দিয়ে ওনার সাথে সরাসরি দেখা করবেন, তাহলে আপনার কাজ হয়ে যাবে। কিন্তু ইনিকে? এত কিছু আপনাকে ভাবতে হবে না, যা বলেছি শুধু ওই হিসাবে কাজ করলেই হবে। তা কাজ হবে তো? চাইলে তুমিও যেতে পারো। আমি তো কিছুই চাইনি। তাছাড়া ওখানে কে কে থাকবে না থাকবে, যদি ওরা আবার আমাকে পছন্দ করে বসে তখন কি হবে? ওরা কেউই তোমার দিকে তাকাবে না। কি বলো? ওরা কি অন্ধ নাকি? অন্ধ হতে যাবে কেন? তাহলে এত কথা না বলে তুমিও চলো আমাদের সাথে। ঠিক আছে, চলো তাহলে। এরপর ওরা তো যে যার মতো ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ওরা বেরিয়ে পড়বে। তখন ইরা আর রফিক চৌধুরীর বাড়ির ভিতরে হেলিকপ্টার দেখে অবাক হয়। কি ব্যাপার? হেলিকপ্টার কেন? আমরা যেখানে যাব সেখানেই হেলিকপ্টার দিয়েই যেতে হবে। কেন, গাড়ি কি যায় না ওখানে? পানির উপর দিয়ে তুমি গাড়ি নিবে কি করে? ঠিক আছে, চলো এখন। এরপর ওনারা তিনজন হেলিকপ্টারে এসে বসে পড়ে, কিন্তু পাইলট নেই। সেজন্য পাইলটের জায়গায় আকাশ এসে বসে। তখন ইরা বলে, আচ্ছা, এখানে সেট কি কম হয়ে যাচ্ছে নাকি যে তুমি পাইলটের জায়গায় বসেছো? পাইলট তো নেই, সেজন্য এটা তো আমাকেই চালাতে হবে। তাছাড়া পাইলট এটা এখানে রেখে চলে গেছে। তুমি যদি চুপচাপ থাকো তাহলে আমরা যেতে পারবো।
তুমি সত্যি পারো চালাতে, দেখো আবার মেরে ফেলো না। আর একটা ফালতু কথা বললে সমুদ্রের মাঝখানে এনে ফেলে দেবো পানিতে। না থাক, আমি চুপ করছি। এরপর ওদের নিয়ে চলে আসতে থাকে। ইরা তো চারদিকে তাকিয়ে আছে, সেখানে শুধু পানি আর পানি দেখতে পায়। চারিদিকে তো শুধু পানি, আমরা নামবো কোথায়? আমার মাথায় এসে নামো, ওই যে দূরে একটা আইল্যান্ড দেখতে পাচ্ছ, আমরা ওখানেই নামবো। এদিকে ওরা কাছাকাছি আসলে কেউ একজন ওদের দিকে মিসাইল তাক করে, সেজন্য আকাশ নিজের পরিচয় দিলে ওরা মিসাইল অফ করে দরজা খুলে দেয়। এরপর ওরা ভিতরে হেলিকপ্টার ল্যান্ড করে, এরপর এক এক করে নামে। এদিকে ইরা তো হেলিকপ্টার থেকে নেমেই অবাক হয়ে যায়, কেননা এত সুন্দর বাড়ি ইরা এর আগে আর কখনো দেখেনি। সে যেন অবাক হয়ে তাকিয়ে থাকে। এখনই এত অবাক হলে ভেতরে সে তো আরো অবাক হবে। এখানে থাকে কে? কে আর থাকবে, আমি থাকি এখানে। মজা করো না তো, এত সিকিউরিটি কেন এখানে? এখানে যেন কেউ এসে হামলা না করতে পারে, তাছাড়া বাকিরা পরে জানতে পারবে। এখন চলো ভিতরে যাই, আর যার সাথে কথা বলতে এসেছি তার সাথে কথা বলে নেই। হ্যাঁ চলো তাহলে। এরপর ওনারা ভিতরে আসে। ভিতরে এসে ইরা অনেকগুলো সিকিউরিটি দেখতে পায়। তার উপর বাড়ির ভিতরের দৃশ্য দেখে ইরা তো আরো বেশি অবাক হয়, সেজন্য ইরা বারান্দায় চলে আসে। এটা তো দেখে বাড়ি মনে হচ্ছে না। কেন, কোনো কিছুর কমতি আছে নাকি? একেবারে সবকিছু পারফেক্ট, শুধু কিছু ফুল থাকলে সুন্দর হতো। কোন দিকটায় লাগাবো ফুল গাছ? আশ্চর্য, তুমি কেন লাগাতে যাবে? যার বাড়ি তারাই যদি পছন্দ না হয় তাহলে আর জেনে কি হবে শুনি? তোমাকে এত কিছু ভাবতে হবে না, তুমি শুধু এটা বলো কোন দিকটায় ফুল গাছ লাগাবো। এই যে এই দিকটায় কিছু বড় বড় ফুল গাছ লাগাবে, আর এই দিকে ছোট্ট ছোট্ট। তা গাছ বড় দেখে লাগাবো নাকি ফুল বড় দেখে? ফুল বড় দেখে। আর আমরা যার সাথে দেখা করতে এসেছি উনি কোথায়? ওনাকে তো দেখছি না। এই যে ওনার কথা বলেছি। কিন্তু উনি নিজেই তো দেখতে একদম সিকিউরিটির পোশাক পরা। তাতে কি, আমাদের যে কাজটা দরকার সে কাজ হয়ে গেলেই বাঁচি। এটা অবশ্য ঠিক কথা। তাহলে কথা বলো ওনার সাথে। জি বলছি। আকাশ তো ওনার সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে কি করতে হবে তা ওনাদের বোঝাতে থাকে, কিন্তু আকাশ কী সব বলছে তা ইরা আর ওর বাবা বুঝতে পারছে না, কেননা অন্য এক ধরনের ভাষায় ওরা কথা বলছিল। আজকে তাহলে উঠি, তোমাদের যেভাবে বলেছি আমি সেভাবে করলেই হবে। জি তেমনটাই হবে। আব্বু আর ইরা কাজ হয়ে গেছে, আপনারা চলুন এবার ফিরে যাই। তার কোনো সমস্যা হবে না? আশা তো করা যায়। আচ্ছা এখন চলেন। ওনারা চলে আসে। এদিকে অভি আর জাফর দেখা করতে আসে রিয়াজের সাথে। রিয়াজ অভিকে দেখে উত্তেজিত হয়ে যায়। তুই এখানে কেন? তোকে ভেতরে ঢোকার অনুমতি দিয়েছে কে? আমি দিয়েছি অনুমতি। আব্বু তুমি কেন দিয়েছো অনুমতি? তুই আগে অভির সাথে কথা বল, তাহলে বুঝতে পারবি। তুমি যখন বলছো তখন ঠিক আছে, তোমরা তাহলে কথা বলো, আমরা বাহিরে যাচ্ছি। এবার বল কি জন্য এসেছিস? এসেছি তোমার সাথে বন্ধুত্ব করার জন্য। আমার সাথে বন্ধুত্ব? কিন্তু তাও এই সময়ে? ব্যাপারটা কি? ব্যাপার তো অনেক কিছুই আছে। কিরকম শুনি? অভি সবটা বলতে থাকে। সবটা শোনার পরে রিয়াজ কিছুটা বুঝতে পারে। ও তাহলে এই ব্যাপার, ঠিক আছে হয়ে যাবে কাজ, তবে একটা শর্ত আছে। কি শর্ত? ইরার সাথে প্রথম 7 দিন আমি কাটাবো, এরপর বাকি সময়টা তুমি। রাজি থাকলে বলো। তুমি যা ভাবছো তা তুমি নিজেও আগে পাচ্ছ না। মানে ঠিক বুঝলাম না। মানে হলো আকাশের সাথে ইরের বিয়ে হয়েছে কয়েকদিন হলো, সেজন্য তুমি যা ভেবে ওকে আনতে চেয়েছো সেটা আর হচ্ছে না। কার সাথে বিয়ে হলো? যে তোমাকে গুলি করেছে তার সাথে হয়েছে, আর বিয়ে হয়েছে কয়েকদিন হলো মাত্র। তাতেও কোনো সমস্যা নেই। তাহলে আমরা ব্যাপারটা কোন দিক দিয়ে শুরু করব? আপাতত আমরা ইরের বাবার সাথে বিজনেস ডিলার করছি না, তার উপর ওনার সাথে যারা যারা কাজ করে তাদেরও আস্তে আস্তে আমরা সরিয়ে দিচ্ছি। কাউকে ডলার দিয়ে, আবার কাউকে হুমকি, আরও ডলার দুটোই দিয়ে। এক কথায় যাকে যেভাবে বোঝাতে পেরেছো তাকে সেভাবে বোঝাচ্ছ। একদম ঠিক কথা। তা এখন আমরা কি করব? আপাতত তোমাদেরও কিছু লোক আছে, ওদের বলো রফিকের সাথে সব কিছু শেষ করে দিতে। এতে করে ওরা আরো ভেঙে পড়বে। তখন আমরা ইরার বিনিময়ে ওনাকে অফার করব যে উনি যদি ইরাকে আমাদের হাতে তুলে দেয় তাহলে ওনার সব কিছু আগের মতো করে দিব।
যদি না তুলে দেয় তাহলে সব ধ্বংস হয়ে যেতে থাকবে। ঠিক আছে, আমি আবুর সাথে কথা বলে বাকিদের বলে দেবো। আজকে তাহলে চলি আমি। ঠিক আছে। এদিকে অভি চলে আসে ওখান থেকে। এদিকে রফিক চৌধুরীর কাছ থেকে সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। এতে উনি মোটামুটি অনেকটা ভেঙে পড়ে। কি করব আকাশ, কোনো কিছুই তো মাথায় ঢুকছে না। কি হয়েছে আবার নতুন করে? জাফর আর রাজীবের কিছু লোক ছিল আমার বিজনেসের মধ্যে, কিন্তু ওরা আজকে জানিয়ে দিল আমাদের সাথে কাজ করবে না। এখন আমি কি করব সেটাই ভেবে পাচ্ছি না। আমি আপাতত লোকের ব্যবস্থা করে দিচ্ছি, ওরা এই কয়েকদিন কাজ করতে থাকবে, ততদিন আমি ওদের দেখে নেব। কি করবে বলো? ওরা তো নিজেরাই ভয় পেয়ে আছে, সেই জন্য চাইলেও আমার সাথে ওরা কাজ করবে না। বুঝতে পেরেছি, আমি কাল লোকের ব্যবস্থা করছি, বাকিটা ওরাই করে নেবে। ঠিক আছে, তাহলে তো ভালোই হয়। এদিকে আকাশ সবটা দেখতে থাকে, কিভাবে কি করতে হবে না হবে সবটা বুঝে নিতে থাকে। তারপর কিছু লোককে সবটা বুঝিয়ে দেয়, ওরাও সেই অনুযায়ী কাজ করা শুরু করে। 3 দিন পরে। আকাশ, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? 1 মাস পরেই তো আমাদের পরীক্ষা। আমি তো ভুলেই গিয়েছিলাম। তাই এখন তো মনে পড়লো, সেই জন্য তুমি আজকে থেকে অফিসে আর যাবে না। একসাথে তুমি পরীক্ষা শেষ করে তারপর যাবে। আব্বু ততদিনে এই প্রজেক্টটা একা একা যে কখনো সামলাতে পারবে না। অবশ্যই পারবে। তাহলে যখন তোমার প্রয়োজন পড়বে তুমি তখন এসে কাজটা করে দিবে। সেটা না হয় করে দিলাম, কিন্তু রিয়াজ আর রবি পরীক্ষার সময় যদি কোনো ক্ষতি করার চেষ্টা করে? তুমি তো আছো ওদের মারার জন্য। আমি কি একা পারবো? অবশ্যই পারবে। তাছাড়া আমাদেরও তো সিকিউরিটি আছে, ওরা তো মোকাবিলা করতে পারবে। তাছাড়া যদি সিকিউরিটি কম হয়ে যায় তাহলে আমরা আরও কিছু সিকিউরিটি ভাড়া করে নিব। তোমার মাথায় তো দেখি অনেক বুদ্ধি, তাই এত বুদ্ধি নিয়ে ঘুমাও কিভাবে? আমার মাথায় তো ছোট কাল থেকেই বুদ্ধি অনেক, তা তুমি এত লেট করে হলেও বুঝতে পারলে। তুমি কি জানো না পরীক্ষার সময় সিকিউরিটি শুধুমাত্র গেটের বাইরে থাকবে, ওরা কোনোভাবেই ভেতরে আসতে পারবে না। সেজন্য তখন তো আমরা একা হয়ে যাব। তাই তো, আমরা তো মাত্র 2 জন, আর ওরা আর রকি, রনি, অভি, রিয়াজ, রিমু, রিয়া, এই নিয়ে ওরা 6 জন। তবে রিয়াজের তো পরীক্ষা নেই, সেই জন্য ও তো ভিতরে আসতে পারবে না, কিন্তু গেটে থাকবে ওরা। তাহলে তখন কোনো না কোনো উপায় খুঁজে বের করতেই হবে। সেটা তো লাগবেই, আর তোমাকে তা নিয়ে চিন্তা করতে হবে না, আমি সিকিউরিটি ঠিক করে ফেলেছি। ওরা কালকেই চলে আসবে, তার সাথে আমাদের ওরা পুরোপুরি সিকিউরিটি দেবে। যাক, তাহলে তো ভালোই। অনেক ভালো। এখন তাহলে পড়াশোনা শুরু করে দাও। চলো তাহলে দুজন একসাথে পড়তে থাকি। ওরা তো পড়তে চলে যায়। 1 মাস পরে ওদের পরীক্ষা শুরু হতে থাকে। এদিকে আকাশের কথা মতো 30 জন সিকিউরিটি আনা হয়, যাদের হাতে রয়েছে সবচেয়ে দামি অস্ত্র। এক একটা অস্ত্র দেখলে যে কেউ ভয় পাবে। এইদিকে 50 জন সিকিউরিটি নিয়ে ইরা, আকাশ বের হয় পরীক্ষা দেওয়ার জন্য। ওদের সাথে 6টা গাড়ি বের হলো। অন্যদিকে অভি আর রিয়াজ মিলে প্রায় 90 জন সিকিউরিটি নিয়ে বের হয় রাস্তার মধ্যে। আচ্ছা, আমি তো ভিতরে যেতে পারবো না, তাহলে আমি আকাশকে সাহেস্তা করব কি করে? ভেতরে তো আমি আছি, আর এরাও আছে। তাছাড়া বাইরে তো তুমি নিজেও আসো। কোনো কিছু হলে ওদের বের হতে দিও না। তুমি কোনো চিন্তা করো না, আমি তো ওদেরকে কোনোভাবেই বাইরে যেতে দেবো না। তুমি শুধু ভিতরের দিকটা দেখো। চিন্তা করো না, আমি সামলে নেব ভিতরের সব দিকটা। চলো তাহলে আমরা যেতে থাকি। এরপর ওরা যে যার মতো করে কথা বলতে থাকে। ওরা 6 জন নিজেদের প্ল্যান বলতে থাকে, কিভাবে কি করবে, কোন দিকে দিয়ে কিভাবে কি করতে পারবে, সবটা প্ল্যান করে রাখে। একে একে ওরা চলে আসে ভার্সিটিতে। এদিকে আকাশ এখনও ভার্সিটিতে এসে পৌঁছায়নি, সেজন্য। আমি তাহলে ওদের নিয়ে ভিতরে যাচ্ছি। ভিতরে এসব দায়িত্ব আমার, এখানকার দায়িত্বগুলো তুমি বুঝে নাও। এই বলে ওরা তো ভিতরে চলে যায়। এইদিকে আকাশ সবটা জানতে পারে, কেননা ওখানে আকাশ আগে থেকেই লোক রেখেছিল, যে কিনা সব কথা আকাশকে জানালো। এদিকে রিয়াজ তো প্রস্তুতি নিল। এদিকে ভার্সিটির সামনে একে একে 6টা গাড়ি থামলো। গাড়ির ভিতরে থাকা সিকিউরিটিগুলোকে দেখে কিছুটা অবাক হয় ওরা। কি ব্যাপার, এই সিকিউরিটিগুলো এখানে কি করে? কেন স্যার, কি হয়েছে? আপনি কি ওনাদের চিনেন? চিনি তো আমি। ওরা তো একে সিকিউরিটির মতো লাগছে, তার উপর
ওনার লগো আছে, কিন্তু এই সিকিউরিটিগুলো এখানে কেন তা ভাবছি আমি। আচ্ছা, অপেক্ষা করি, দেখি কি হয়। সেজন্য কাউকে না আমার প্রয়োজন নেই, দেখি কি হয়। এরপর আকাশের সাথে থাকা সিকিউরিটিগুলো নামতে থাকে। এক এক করে ওরা পুরো জায়গায় ছড়িয়ে পড়ে সবটা ঠিক আছে কি না তা জানার জন্য। একটু পরে, স্যার, সব কিছু ঠিক আছে, আপনি এবার নামতে পারেন। তোমরা সাবধানে থেকো, কেননা ওদেরও সিকিউরিটি আছে। ওরা যদি তোমাদের উপর হামলা করেই বসে তাহলে তোমরাও কিন্তু পাল্টা গুলি করবে। এরপর কি হয় না হয় তা আমি পরে দেখে নেব। ঠিক আছে স্যার, কিন্তু ভিতরে ওরা যদি কোনো কিছু করতে চায়? 3-4 জন স্নাইপারকে কাজে লাগিয়ে দিয়েছে। ওরা তো আমাদের উপর নজর রাখবেই। ওরা শুধু আমার ইশারা অনুযায়ী কাজ করবে। তুমি না হয় সবটা বুঝে নিলে, কিন্তু আমি কি করব শুনি? তুমি আর আমি তো একই রুমে পরীক্ষা দেব, সেজন্য তোমার চিন্তা করতে হবে না। তুমি কি করে এত কিছু জানো? বললাম না, সব প্রশ্নের উত্তর তোমাকে জানতে হবে না। এখন চলো ভেতরে যাই। ওরা নেমে ভিতরে চলে যায়। এদিকে রিয়াজ তো অবাক হয়ে যায়, কেননা একের সিকিউরিটিগুলা আকাশের সাথে কি করে এটাই রিয়াজ ভাবতে থাকে। স্যার, কিছু ভাবছেন? ভাবছি তোমরা কি করে ওদের সাথে পারবে। না বস, কোনোভাবেই সম্ভব না। ওদের হাতে অস্ত্রগুলো দেখেছেন কি? ওইগুলো তো অনেক আধুনিক অস্ত্র। ওইগুলো চান তো দূরের কথা, আমরা কখনো চোখেও দেখিনি। ওদের পোশাক দেখে তো একেবারে প্রফেশনাল কোনো সিরিয়াল কিলারের মতো লাগছে। আচ্ছা এখন চুপ থাকো। ওই কি করতে পারে, নাকি যদি কিছু ইশারা করে তাহলে দেখা যাবে। ঠিক আছে বস। এরপর আকাশ আর ইরা ভিতরে এসে পরীক্ষা দিতে থাকে। এদিকে ওরা সবাই একই রুমে পড়েছে, সেজন্য ইরা অনেকটা ভয় পেয়ে আছে। তাও আকাশ ইরাকে সাহস জোগাতে থাকে। 4 ঘন্টা পরে ওদের পরীক্ষা শেষ হলো। এদিকে অভির প্ল্যান মতো রিয়া রিমু ইরার কাছে আসে ওদের দেখে। কি, তোরা এখানে কেন রে? আমি কি আসতে পারি না? এতক্ষণ ধরে কোনো কথাই বললি না, পরীক্ষা শেষ হলে আর এখনই কথা বলার জন্য চলে এলি? ব্যাপারটা কি বলতো শুনি। ওই সময় তো স্যার ছিল পাশে, সেজন্য চাইলেও কথা বলতে পারিনি। সেটা অবশ্যই ঠিক বলেছিস। তা এখন কি দরকার? আমি, তুই, রিমু আমরা ওয়াশরুম থেকে ঘুরে আসি। তোদের যাওয়া হলে তোরা এসে ঘুরে আয়। তোরা সেখানে আমাকে কেন টানছিস? আমরা না তোর বান্ধবী, আমাদের সাথে আসলে কি হয়? দাঁড়া, আমি আকাশকে বলে দেখি, ও যদি যেতে চায় তাহলে যাব। বুঝলাম না, তোর বয়ফ্রেন্ডের অনুমতি নিয়ে এখন তুই যাবি? নেব অনুমতি, এতে তোর কোনো সমস্যা? ঠিক আছে, কথা বল। এরপর ইরা চলে আসে আকাশের কাছে, এসে কথা বলে। আকাশ ওদের চাল ঠিকই বুঝতে পারে, সেজন্য। তুমি তো বুঝতেই পারছো ওরা তোমাকে ওয়াশরুমে কেন নিতে চাইছে। এখন আমি কি করব? তুমি যাও, তবে আমি তোমার পেছনেই থাকবো। লেডিস ওয়াশরুমে তুমি আসবে কি করে? আমি বাহিরে থাকবো। তুমি একটা কাজ করো, মোবাইলে কল দাও। ভেতরে কি হচ্ছে না হচ্ছে তা আমি এখান থেকে শুনতে পারবো। আমার অনেক ভয় হচ্ছে। ভয় পেও না, আমি তো আছি তোমার পাশে। কোনো ক্ষতি তোমার আমি হতে দেব না। আচ্ছা যাই তাহলে আমি। ইরা ওদের সাথে ওয়াশরুমে আসে। ওখানে কি হচ্ছে না হচ্ছে সবটা মোবাইলে শুনতে থাকে। এদিকে আকাশের ইরার কণ্ঠ কেমন যেন লাগছে, সেজন্য তাড়াতাড়ি করে ভিতরে এসে দেখে রিয়া রিমু মিলে ইরাকে ধরে আছে। তা দেখে ইরার কি হয়েছে? এই কথাটা শুনে রিয়া আর রিমু অবাক হয়েছে, সাথে কিছুটা ভয়ও পায়, কেননা ওরা যা ভেবেছিল তা মনে হয় আর হবে না। কি ব্যাপার? আমি কখন এলাম, তাও লেডিস টয়লেটে? অনেকক্ষণ হয়ে গেছে, তোমরা ফিরছো না বলে আমি চলে আসলাম। তাই ইরার কি হয়েছে? ইরার কি হয়েছে তা তো জানি না। আসলে আমরা যখন এখানে আসি তখন কিছু পরেই ইরা হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে। তাহলে তোমরা আমাকে খবর কেন দাওনি? এই যে, সেজন্যই তো আমরা ওকে ধরে বেঁধে বের করেছি। ভেবেছিলাম আপনার কাছে এনে দিব, কিন্তু এখন তো দেখি আপনি নিজেই এখানে চলে এসেছেন। তা কত ডলারের বিনিময়ে এসব করছো? মানে কি, কত ডলার? এই যে অভিয়ার রিয়াজের কাছ থেকে কত ডলার নিয়েছো এই কাজটা করার জন্য? আমরা তো কোনো ডলার নিইনি। তাহলে ডলার ছাড়াই এমন একটা কাজ করতে বসলে? যাক ভালো, তাহলে তোমরা যখন স্বীকার করবে না তখন আমাকেই তো কিছু একটা করতে হবে। কি করবেন? আকাশ এরপর ইশারা করলে ওদের দুজনকে উপর করে ঘুমের ইঞ্জেকশন মারা হয়। এতে ওরা দুজনে জ্ঞান হারিয়ে ফেলে আর ওদের মোবাইল দুটো অফ করে রাখা হয়।
এরপর ওদের লুকিয়ে বের করে আকাশের কথা মতো ওদের একটা জায়গায় এনে রাখা হয়। এদিকে অভি ওদের খুঁজতে থাকে, কোথাও দেখতে পায় না। তখনই দেখা হয় আকাশের সাথে। তুমি ইরাকে কোথাও দেখেছো? কই না তো, আমি তো উল্টো রিয়া রিমুকে খুঁজতেছি, কিন্তু ওদের তো কোথাও খুঁজেই পাচ্ছি না। খুঁজে দেখো কোথায় আছে। সেটাই করতেছি। এদিকে ওদের থেকে লুকিয়ে আকাশ আগেই ইরাকে হসপিটালে না পাঠিয়ে ইরাকে ওর বাসায় পাঠিয়ে দেয় সিকিউরিটির মাধ্যমে। আর রিয়া রিমুকে একটা আন্ডারগ্রাউন্ডে আটকে রাখা হয়। এদিকে রিয়া রিমুকে তো খুঁজেই পাচ্ছি না, কোথায় গেছে ওরা? খুঁজে দেখো ভালো করে। আমি তো ভিতরে পুরোটা খুঁজে রেখেছি। ওদের ওয়াশরুম থাকার কথা, কিন্তু ওখানেও নেই। আচ্ছা, ওরা দুজন আমাদের সাথে বেইমানি করলো না তো? আমার তো তা মনে হচ্ছে না। তাহলে ওরা গেল কোথায়? আচ্ছা, ওদের কোনো বিপদ হলো না তো? ওদের বিপদ হবে কি করে? আচ্ছা, আমি লোক পাঠাচ্ছি। এরপর অভি কিছু লোক পাঠায়। ওরা সব খুঁজতে থাকে, কিন্তু তাও কোনোভাবে খুঁজে পায় না। ওদের তো খুঁজেই পেলাম না, আর নাই ইরাকে পেলাম। হতে পারে ওরা ইরাককে কোনো জায়গায় লুকিয়ে রেখেছে। আচ্ছা যাই হোক, ওরা সময় হলে যোগাযোগ করে নেবে। এখন চলো আমরা এখান থেকে যাই। ঠিক আছে, চলো। ওরা তো এখান থেকে চলে যায়। এদিকে আকাশ ওখান থেকে বের হয়ে চলে আসে বাসায়। বিকেলের দিকে ইরার জ্ঞান ফিরে। আকাশকে দেখা মাত্র অবাক হয়। এ কি, আমি কোথায়? তুমি যেখানে আছো ঠিক আছো। তুমি যখন পাশে আছো তখন আর ভয় নেই আমার? তা কি থেকে কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে কিছু বুঝতে হবে না, তবে একটা কথা, তুমি যে আমার সাথে আছো তা যেন বাকিরা জানতে না পারে। জানতে পেলে কি করবে? এরপর ইরাকে সবটা বুঝিয়ে বলতে থাকে। সবটা শোনার পরে ঠিক আছে, তুমি যা বলছো তাই হবে, কিন্তু আমি পরীক্ষা দিব কি করে? পরীক্ষা তো হবে আরো 7 দিন পরে, ততদিনে আমি একটা ব্যবস্থা করে নেব। তুমি তাহলে এখন ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও, আমি ততক্ষণে কিছু কাজ করে আসি। কোথায় যাবে তুমি? তাও এই সন্ধ্যের দিকে? কিছু কাজ আছে, কাজটা আমি শেষ করে আসি, ততক্ষণে তুমি এখানে থাকো। ঠিক আছে, সাবধানে থাকো আর তাড়াতাড়ি ফিরে এসো। ঠিক আছে, যাই তাহলে। এরপর ওখান থেকে বের হয়ে চলে আসে অভির কাছে। অভির কাছে কেন এসেছে তা আপনারা একটু অপেক্ষা করুন, জানতে পারবেন। অভি তো আকাশকে দেখে অবাক হয়। এ কি, তুই এখানে? তোর সাহস তো কম না? আমার সাহস একটু বরাবরই বেশি। কয়েক মাস আগেও তো তুই $1 খরচ করার মতো সামর্থ্য ছিল না। এখন ইরাকে বিয়ে করে তো ভালোই ক্ষমতা দেখাচ্ছিস। ক্ষমতা যদি দেখাতাম তাহলে তুই আর তোর বাবা এখানে টিকে থাকতে পারতি না। ক্ষমতা আমাদেরও আছে, আর আমার সাথে এখন ধীরজও আছে। সেজন্য তুই যাই করিস না কেন, কোনোভাবে আমার সাথে পারবি না। যদিও এই প্রজেক্ট তোদের লাভ হবে অনেক বেশি, কিন্তু যত যাই করিস তাও আমার বরাবর হতে পারবি না। তুই এতক্ষণ ধরে যার যার নাম বললি, যাদের পাওয়ারের বলে এতগুলো কথা বলছিস, তারা যদি আমার আসল নামটা শোনে তাহলে এখানে আমার পা ধরে মাপ চাইবে। ও তাই নাকি? তুই কে রে? কথাটা রিয়াজ ওপর থেকে নামতে নামতে বলল। রিয়া যে এখানে থাকবে তা স্বাভাবিক, কিন্তু এখন যে থাকবে তা বুঝতে পারিনি। এত বড় বড় কথা বলছিস, তুই কে রে? আমি যদি চাই ইরা তার পরিবারের যা কিছু আছে সবটাই আমি 1 ঘন্টায় কিনে নিতে পারি। সেখানে তোর মতো ভিখারির কথা বাদই দিলাম। আরে রিয়াজ, কি দরকার ওর সাথে এত কথা বলা? তাছাড়া ও কেন এখানে এসেছে সেটা কি শুনি। দরকার পড়লে $1-2 দিয়ে বিদায় করে দেব। সেটাই করো, এমনিতে টেনশনে আমার অবস্থা শেষ। রিয়া রিমুর জন্য অনেক টেনশন হচ্ছে, তাই না? এই কথাটা শুনে ওরা কিছুটা অবাক হয়, কেননা আকাশ ওদের ব্যাপারে বলেছে, সেজন্য বেশি অবাক হয়। তুই কি করে বুঝলি? কারণ ওদের তো আমি কিডন্যাপ করেছি। তোর সাহস হলো কি করে ওদের কিডন্যাপ করা? তোরা যে সাহসে কিডন্যাপ করেছিস আমিও সেই সাহসেই করেছি। তাছাড়া তোদের যে কথাটা বলার জন্য এসেছি, আজকে থেকে তোদের আমি পথে বসাতে থাকবো আস্তে আস্তে। তোদের কোন ব্যাংকে কত ডলার ঋণ আছে তা আমি ভালো করেই জানি। তোদের কোন ব্যাংকে কত ডলার ঋণ আছে তা আমি সবই জানি। তো ব্যাংক আমাদের কোনো কিছুই করবে না? মাত্র 1 মাস অপেক্ষা কর, তাহলেই দেখবি কি হয়। তা 1 মাস পর্যন্ত তুই বেঁচে থাকবি তো? আমাকে মারার মতো অবস্থা তোদের হয়নি। তোর বাবাকেই কাগজটা দিবি, তাহলে বাকিটা উনি নিজেই বুঝে নেবে। ভেতরে পড়ে দেখতে হবে না, অবির বাবাকে দিবি, উনি যখন পড়বে তখন পড়ে নিস। আর হ্যাঁ, রিয়া রিমু যেখানে আছে ভালোই আছে। তোদের যেদিন পথে বসাতে পারবো সেদিনই ওদের আমি ছেড়ে দেব।
কথাটা বলে চলে আসে ওখান থেকে। কিছুক্ষণ পর যখন অভির বাবা আসে ওনাকে তখন কাগজটা দেয় অভি। কাগজ নিয়ে পড়তে থাকে। পড়া শেষ হলেই কাগজটা ওনার হাত থেকে পড়ে যায়। আমার মনে হয় এবার পথে বসতে হবে। ব্যাংক থেকে যে ডলার আমরা লোন নিয়েছি সেগুলো আমাদের 1 মাসের ভেতর দিতে বলেছে। যদি না দেই তাহলে আমাদের সব কিছু ওরা নিলামে ওঠাবে। আমাদের যত ডলার লোন আছে আমরা যদি আমাদের সব কিছু বিক্রি করে দেই তবুও সেই লোন পরিশোধ হবে না। কি বলছেন আঙ্কেল, এত লোন আপনাদের? হ্যাঁ, এতগুলো বছর ব্যাংকের ডলার খেয়েই সবটা ধামা চাপা দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে এই ডলারের রহস্য বের করলো কে? এ করেছে তা জেনে আপনি কি করবেন? এখন লোন পরিশোধ করার ব্যবস্থা করুন। আমি তাহলে চলি এখন, কেমন? রিয়াজ তো চলে আসে। এদিকে অভি আর ওর বাবা এই নিয়ে সাহায্য চাইতে জাফরের কাছে যায়। পরের দিন অভি আর ওর বাবা বসে আছে জাফরের সাথে কথা বলার জন্য। জাফর চৌধুরী আসার পরে রাজীব চৌধুরীকে সবটা বলতে থাকে। দেখুন, আপনাদের যা কিছু আছে তা এই মুহূর্তে আমি যে কিনে নেব এগুলো ডলার আমার হাতে নেই। তাছাড়া আপনাদের সম্পত্তি থেকে লোনের পরিমাণ অনেক বেশি। এখন তুমি যদি আমাদের সাহায্য না করো তাহলে আমরা যে পথে বসবো। তোমাকে সাহায্য করতে গিয়ে আমি নিজেই তো পথের ফকির হতে পারবো না। এদিকে অভি অনেক আকুতি মিনতি করে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। রাজীব চৌধুরী ওদের বাসা থেকে বের করে দিয়েছে। ওরা যখন বের হতে যাবে তখন কেউ একজন এসে সেম একটা কাগজ রিয়াজের হাতে দেয়। এটা কিসের কাগজ? আমাদের যে কাগজটা দেওয়া হয়েছে। এটা আর ওটা সে তো একই কাগজ। কি ব্যাংক থেকে কোনো নোটিশ আসেনি তো? রিয়াজ খুলে পড়তে থাকে। আর ওদেরও সেমভাবে একটা নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে ওদেরও সেম অনেকগুলো লোন করা আছে। যাক বাবা, যতটুকু লোন আছে তা আমি পরিশোধ করে দিতে পারবো। সত্যি বলছো আব্বু? তবে একটা সমস্যা। কি সমস্যা আব্বু? আমার লোন তো পরিশোধ করব, কিন্তু আমাদের সব খরচ দিয়ে বাড়িটা থাকবে। কি বলছো? তাহলে আমরা এত গরিব হয়ে গেলাম। আমি তো এটাই বুঝছি না, কে এই ব্যক্তি যে কিনা আমার লোনের ব্যাপারটা এইভাবে হাইকোর্টের মাধ্যমে নোটিশ করে আমাকে পাঠায়? ওটা ছেলেটার কাজ। কোন ছেলেটা? ইয়ার বাবার কোম্পানিতে যে ছেলেটা আছে আকাশ, এটা ওরই কাজ। কেননা অভিদের লোনের ব্যাপারে যে কাগজ এসেছে এটা ওই এনেছে, আর আমি শিওর ওই কাগজটা ওই দিয়েছে। এখন ওই ব্যাপারে কথা না বলে লোন পরিশোধ করার ব্যাপারে মনোযোগ দাও। এদিকে অভি আর ওর বাবা চলে যায়। আর ওদের ওই লোনের ব্যাপারে এখন সবাই জেনে গেছে। আর এই নিয়ে সবাই ওনাদের কোম্পানি থেকে সরে যেতে থাকে। তা নিয়ে ওরা চারজনই অনেক চিন্তিত। একটা গুড নিউজ আছে। কি সেটা আব্বু? জাফর আর রাজীব ওরা তো পথে বসে গেছে। কি করে হলো এটা? ওনাদের তো সম্পত্তির এত পরিমাণে যে চাইলেও শেষ হওয়ার নয়। সেটা আমিও জানি। তাছাড়া ওরা ব্যাংক থেকে অনেক লোন নিয়েছিল, আর সেই লোনের জন্যই এরকম হয়েছে। এখন ব্যাংক থেকে ওদের চাপ দিল, আর ওরা এখন সেই জন্য পথে বসে গেল। যাক, ভালো হয়েছে। আমাদের পাওয়ার অপূর্ণ রয়ে গেছে। যাক, এতদিনে তোর উপর থেকে কালো ছায়া নামলো। এখনো কিন্তু কালো ছায়া নামেনি। তুমি কখন এলে? এই তো মাত্র এলাম। কি বলো? অভি আর ওর বাবার তো পথে বসার মতো অবস্থা হয়ে গেছে, কিন্তু রাজীব আর রিয়াজ ওনাদের কিন্তু আদৌ পথে বসতে হবে না। কেননা ওদের যা কিছু আছে সবটা দিয়ে ব্যাংকের লোন পরিশোধ করার পরেও ওদের কাছে বাড়িটা থেকে যাবে। এতে করে ওদের হয়ে যাবে, তারপরেও কিছুটা পাওয়ার তো থাকবেই। এখন তাহলে উপায় কি? উপায় তো বের করতে হবেই আমাদের। আমরা যে প্রজেক্ট পেয়েছি এটা যদি আমরা উঠাতে পারি তাহলে অনেক মুনাফা হবে আমাদের। তাছাড়া ওদের সাথে এত বছর যারা কাজ করেছে তাদের আমরা নিজেদের দিকে টেনে আনবো। তা করা কি ঠিক হবে? ওরা যদি আমাদের ধোকা দিয়ে বসে? আমরা তো ওদের সরাসরি আর এনে কোম্পানিতে রাখবো না। তাহলে রাখবো কেন কাজে? ওদের দিয়ে আমরা কাজ করাবো প্রজেক্টে, এতে ওদেরও কিছু মুনাফা হবে, আমাদেরও কাজ এগোবে কিছুটা। কিন্তু ওরা কি কাজ করতে রাজি হবে? রাজি হওয়া ছাড়া ওদের কোনো উপায় তো রাখবো না আমি। ঠিক আছে, আমি তোমার হাতে সবটা তুলে দিলাম, তুমি যেভাবে ইচ্ছা হয় চালাও। তাছাড়া কিছু কি বলবেন? বলতে তো চেয়েছিলাম, কিন্তু কিভাবে বলবো তাই ভাবছি। আপনি নির্দ্বিধায় বলতে পারেন। আমি কাল উকিলকে আসতে বলেছি। উকিলের কথা শুনে ইরার মন তো আনচান করে ওঠে, কেননা ইরা ভাবছে, আচ্ছা আব্বু,
হঠাৎ করে উকিল কেন আনবে? আমার আর আকাশের ডিভোর্স করিয়ে দেবে না তো, নাকি অন্য কোনো কারণে? আল্লাহ, আমার আর আকাশের ডিভোর্স নিয়ে যেন আব্বু আর কোনো কথা না বলে উকিলের সাথে। তুমি আমাদের রক্ষা করো। কি হয়েছে ইরা, তুই এভাবে চুপ করে আছিস, কি ভাবছিস? আচ্ছা, তুমি উকিল কেন আনবে? আমি আর কতদিন বাঁচবো বল, সেই জন্য আমার যা কিছু আছে তা আমি তোদের দুজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেব। এটা তো ঠিক না আব্বু। আকাশ তো ঠিকই বলেছে, এটা তো ঠিক না। তুমি কেন আমাদের নামে দিবে? তাহলে আমার এই সম্পত্তির ভাগ নেবে কে শুনি? তাই তুমি তোমার জন্য কিছুই রাখবে না? হারে পাগলি মেয়ে আমার জন্য রেখে কি করব? আমার সবই তোদের জন্য। আমি কোনো কিছু শুনতে চাই না, আমি যা বলেছি সেটাই হবে। ইরা আর আকাশ এই নিয়ে তেমন একটা কথা বলেনি। ওরা নিজেদের মতো করে চলে আসে রুমে। পরের দিন উকিল এসে কাগজপত্র সব ঠিক করে রাখে। তারপর ওদের সাইনগুলো নিয়ে সবটা ওদের বুঝিয়ে দেয়। ওখান থেকে বের হয়ে আকাশ ওই লোকগুলোর সাথে কথা বলে যারা এতদিন ধরে রাজীব আর জাফরের সাথে কাজ করে এসেছিল। ওদের সাথে সবটা কথা বলে ঠিক করে চলে আসে অফিসে আর সবটা জানায় ইরার বাবাকে। যাক, তাহলে নিশ্চিত হওয়া গেল। তবে এখন আমাদের কিছুটা সাবধানে থাকতে হবে। আবার কেন সাবধানে থাকতে হবে? কারণ কোর্টের তারিখ অনুযায়ী ওদের হাতে আরো 15 দিন সময় আছে, সেজন্য এই 15 দিনে ওরা অনেক কিছু করে ফেলতে পারে। আমি কি সিকিউরিটি আরো বাড়িয়ে দিয়ে আসবো বাসায়? তার প্রয়োজন হবে না, আমি যেসব সিকিউরিটি রেখেছি ওরাই যথেষ্ট। ঠিক আছে, তুমি তাহলে এখন বাসায় যাও, এরা বাসায় একা একা আছে। এরপর আকাশ তো চলে আসে। তবে বাসায় যাওয়ার পথে রিয়া আর রিমুকে ছেড়ে দেয়, তবে একটা শর্তে। কি শর্ত? এখান থেকে বের হওয়ার জন্য আমরা যে কোনো শর্তে রাজি আছি। তোমরা রিয়াজ আর অবির কাছে যাবে, ওদের কি কি প্ল্যান তা আমাকে জানাবে। তবে তার আগে একটা ইনজেকশন তোমাদেরকে দিচ্ছি। কিসের ইনজেকশন? আগে ইনজেকশন দেই, তারপরে বলছি। এরপর ইনজেকশন দেওয়ার পরে এটা হলো এক প্রকারের ভাইরাসের ইনজেকশন। তবে ভয় নেই, এই ভাইরাস তোমাদের শরীরে 5 দিন পর আক্রমণ করা শুরু করবে। তোমরা ওদের প্ল্যান আমাকে জানাবে। যদি সত্যিই তোমরা ওদের প্ল্যান আমাকে জানাও, তাহলে আমি তোমাদেরকে এর অ্যান্টিডোট দেব। তাহলে তোমাদের কিছুই হবে না। সত্যি দিবে তো? আমি তোমাদের মতো বেইমান না, যদি মারার হতো তোমাদেরকে অনেক আগেই আমি মেরে ফেলতাম। ঠিক আছে, তোমার কথা মতো আমরা কাজ করে দিব। এদিকে ওরা ছাড়া পেয়ে রিয়াজ আর অভির সাথে যোগাযোগ করে। তবে ওদের মিথ্যা বলে কথা বলে, কেননা ওরা যদি সত্যিটা জানতে পারে তাহলে তো উল্টো ওদেরই মেরে ফেলবে। 3 দিন পরে রিয়া আর রিমু আসে আকাশের সাথে দেখা করার জন্য। ইরা তো ওদের দেখে অবাক হয়ে যায়। এ কি, তোরা এখানে? আকাশের সাথে দেখা করতে ওকে কিছু বলার ছিল। কি কথা? রিয়া কিছু বলতে যাবে, ওখানে আকাশ চলে আসে। এসেই কিছু কি জানতে পেরেছো? হ্যাঁ। তাহলে বলে ফেলো। এরপর ওরা সবটা বলতে থাকে। সবটা শুনে ওদের অ্যান্টিডোট দিয়ে দেয়। সবেমাত্র একটা দিলাম, 2 দিন পরে আরেকটা দিলেই কাজ শেষ। তোমরা এখন আসতে পারো। তবে ওরা যা প্ল্যান করেছে সে প্ল্যানে তোমরা কিন্তু আসতে যেও না। আমি আসবো না। ঠিক আছে, যাও তাহলে। এই নাও দ্বিতীয় ডোজ, এটা ঠিক 2 দিন পরে লাগিয়ে নিও। তবে ওদের যদি তোমরা কিছু বলেছো তাহলে কিন্তু তোমাদের আর বাঁচতে দেব না। এইদিকে দিন যেতে থাকে। আজকে কোর্টের দেওয়া তারিখ থেকে একটা দিন এখনও বাকি আছে। সেজন্য আকাশ আর ইরার বাবা যখন বাইরে যায় তখন অভি আর রিয়াজ এসে ইরাকে তুলে নিয়ে আসে। এই খবরটা আকাশ জানতো, সেজন্য ইরাকে আগে থেকে সবটা বুঝিয়ে দিয়েছে। বাসা থেকে বের করার পরেই আকাশ সবটা বুঝতে পারে, কেননা সবটা ছিল ওর নিজেরই প্ল্যান। 1 ঘন্টা ধরে ওদের ফলো করতে থাকে। এরপর ওরা একটা নির্জন দ্বীপে এসে পৌঁছায়। এদিকে ওরা ইরাকে এনে একটা রুমে রাখে। ওই জায়গায় রয়েছে সব সিকিউরিটি, যেন বাইরের কেউ না আসতে পারে। একটু পরে আগে আমি খেলবো নাকি তুমি? আগেই তো কথা হয়েছে, আমি আগে খেলবো। এদিকে ওরা দুজনেই ইরার দিকে এগোতে থাকে, কিন্তু ইরা একটুও ভয় পাচ্ছে না। সেজন্য ওরা একটু বেশি অবাক হয়। তোর কি ভয় লাগছে না ইরা? কোনো কিছু না বলে মুখ থেকে মাস্কটা সরায়। আসলে এটা ইরা নয়, অন্য একটা মেয়ের মুখে ইরার মুখের মতোই একটা মাস্ক বসানো হয়। তা দেখে ওরা অবাক হয়। এরপর মেয়েটি মোবাইল এগিয়ে দেয়।
ওদের দিকে, ওরা মোবাইল হাতে নিয়ে। কে বলছিস তুই? আর এই মেয়েটাকে? আমি ইরার হাজবেন্ড। তোরা যাকে ইরা ভেবে তুলে এনেছিস, আমি ওকে তোদের জন্য এনেছি। আসলে ওই মেয়ের পরিচয় দিয়ে কাজ নেই তোদের। তোদের প্ল্যান আমি আগেই জানতে পেরেছি, সেজন্য আমি আগে থেকেই প্রস্তুতি নিয়েছি। এত বড় ধোঁকা! আর 5 মিনিট অপেক্ষা করো। 5 মিনিট পরে আকাশ ওর সিকিউরিটি নিয়ে আসে। এরপর একে একে যাকে সামনে পায় তাকেই মারতে থাকে। ওদের মারতে মারতে ওই রুমে আসে, যে রুমে ওরা সবাই আছে। আকাশকে দেখে ওরা অবাক হয়। এই মেয়ে, তোমার কাজ শেষ, তুমি এখন যেতে পারো। আর এদের আমি দেখছি। তুই এখানে তো এসেছিস, কিন্তু বেঁচে তো ফিরতে পারবি না। কে মারবে আমাকে? কেন? আশেপাশে কি দেখতে পাচ্ছিস না আমার সিকিউরিটিগুলোকে? দেখছি। তবে তুই এবার তাকিয়ে দেখতে থাক। এবার ওরা তাকিয়ে দেখে ওদের যত বডিগার্ড আছে সবার দিকে বন্দুক তাক করে রেখেছে। এতে তো ওরা বিচলিত হয়, আর বডিগার্ডগুলোকে দেখে ওরা তো আরও বেশি অবাক হয়, কেননা প্রতিটা বডিগার্ডের পোশাকে একে লেখা ছিল। একের বডিগার্ড এখানে কেন? এই একে আবার কে? উনি হচ্ছে এই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। ওনার এত ক্ষমতা যে উনি আমাদের 4-5 বার কিনে ফেলতে পারবে রে। তাহলে ওনার বডিগার্ডগুলো এখানে কেন? তুই নিজেও তো বুঝতে পারছি না। তোদের সবটা পরিষ্কার করে দিচ্ছি, আমি হচ্ছি একে। কথাটা শুনে বাকিরা তো অবাক হয়। এদিকে বাকিদের মধ্যে অনেকে মানতে পারছে না কিভাবে কি হলো এখানে, কেননা যেখানে এতটাই গরিব ছিল আকাশ যে নিজের খাবার পর্যন্ত কিনে খাবার মতো ডলার ওর কাছে ছিল না, সেখানে আজকে এই রকম ওর অবস্থা হলো কি করে? তুই কিভাবে এত বড় লোক হলি? সেই প্রশ্নের উত্তর আমি তোদের দিতে বাধ্য নই। এখন আমি তোদের 4 জনকে মেরে ফেলবো। প্লিজ আমাদের মেরো না। তোদের বাঁচিয়ে রেখে কি লাভ বল? তোরা এক একটা ইরাকে নিয়ে যেভাবে বাজে চিন্তা করেছিস, সে হারে তোদের ক্ষমা তো কখনোই করা সম্ভব না। প্লিজ আমাকে মাফ করে দাও। তোদের আমি জানে মারবো না, কিন্তু তোদের পুলিশের হাতে তুলে দেব, আর তোদের যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করব। এর থেকে তো মনে হয় অনেক ভালো। তোদের একসাথে না মেরে এভাবে তিলে তিলে মেরে ফেলবো। এরপর সিকিউরিটি দিয়ে ওদের জেলে পাঠিয়ে দেয়, আর ওখান থেকে আকাশ চলে আসে ইরার কাছে আকাশকে এরকম অবস্থায় দেখে। কি ব্যাপার, এত চিন্তিত কেন? আর কোনো ভয় নেই, আমাদের আর কোনো শত্রু নেই বেঁচে। কেন অভি আর রিয়াজ? ওদের তো এর দায়ে ধরে নিয়ে গেছে। যাক বাবা, বাঁচলাম। এদিকে ওদের পরীক্ষা হতে থাকে। 1 মাস পর পরীক্ষা শেষ হয়। তারপর আকাশ ইরাকে নিয়ে চলে আসে। রফিক চৌধুরীও ছিল। ওনাদের নিয়ে সেই বাড়িটায় এসেছে, যে বাড়িটায় ইরা আর ওর বাবাকে নিয়ে আকাশ আরও একবার এসেছিল, কিন্তু ইরার চোখে কাপড় বাঁধা ছিল বলে ইরা তো কোনো কিছুই দেখতে পাচ্ছে না। এবার ওনাদের ভিতরে আনে। তারপর আকাশ ওর রুমে এনে ইরার চোখের বাঁধন খুলে দেয়। এতে তো ইরা অবাক হয়ে জিজ্ঞেস করে, ওয়াও, এত কিউট কিউট ছবি এখানে কেন? আর এটা কার বাসা? এটা আমারই বাসা, আর আমরা আজ থেকে এখানেই থাকবো। তোমার বাসা মানে? এরপর আকাশ ইরাকে সব সত্য বলতে থাকে, আর সাথে একটা বই দেয়, এতে সবটা লেখা আছে। এরপর ইরার বাবাও সবটা জানতে পারে, আর আকাশকে চিনতেও পারে, কেননা উনি আকাশের ছদ্মনাম শুনেছে অনেকবার, কিন্তু দেখা হয়নি। তাহলে তুমি কি সেই একেই? শুধু একে না আব্বু, আর এই ইনস্টা মিলিয়নার হচ্ছে আমার একমাত্র জামাই। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।